আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে ক, খ ও সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এরকম সবগুলো প্রশ্ন টপিক অনুযায়ী কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করব। আবারও বলতেছি, আমরা সবগুলো প্রশ্ন টপিক অনুযায়ী কনসেপচুয়ালি বুঝে পড়ার চেষ্টা করব। তুমি দেখবে যে তোমার ক, খ সংক্ষিপ্ত প্রশ্ন তো হয়ে যাচ্ছে সাথে দেখবে যে তোমার এই অধ্যায়ের কনসেপ্ট গুলো হচ্ছে রিভিশন হয়ে যাচ্ছে, যেটা তোমাকে এমসিকিউ ও সিকিউ তে বেশ হেল্প করবে। আশা করি তোমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে এবং খুবই ভালো লাগবে। তুমি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তুমি নিজে বুঝবা। তো কথা না বাড়িয়ে শুরু করে যাক। তুমি সম্পূর্ণ মনোযোগ ভাই কি বলতেছি লিখতেছি তার উপর দেওয়ার চেষ্টা করো। তা আমাদের প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমরা হচ্ছে প্রথমে ক গুলো সলভ করবো, এরপর আমাদের খ গুলো আসতেছে, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে যে কাজ ও ক্ষমতা সংক্রান্ত ধারণা, ঠিক আছে? প্রথমে আমাদেরকে বলছে যে কাজ কাকে বলা আছে। কাজ কাকে বলে? সিম্পল ভাষা হচ্ছে যে আমরা যদি একটা বল প্রয়োগ করি, তাহলে যদি সেই বস্তুর এস স্মরণ করে, তাহলে তার বল ও স্মরণের গুণফলকে কাজ বলে। যেমন লেটস এফ, ফর এক্সাম্পল একটা বল আছে এখানে, বল আছে এখানে একটা বল প্রয়োগ করলাম, বলের উপর বল প্রয়োগ করলাম, আচ্ছা এফ বল প্রয়োগ করলাম, তাহলে এই যে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে এখানে আসি পৌঁছাইলো, তাহলে তার কাজ হচ্ছে যায় এফ ইন্টু এস। কাজকে প্রকাশ করা গিয়ে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। অর্থাৎ বলতে পারো যে বল প্রয়োগের কারণে কোনো বস্তু যদি স্মরণ করে, তাহলে বল ও স্মরণের গুণফলকে কাজ বলে, ঠিক আছে? আর এখানে আছে আরেকটা দুইটা জিনিস একটু বলার চেষ্টা করি। সেটা কাজ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। যখন একটা জিনিস মাথায় রাখবে, এখানে এই কাজটা হচ্ছে ধনাত্মক কাজ। কেন? কারণ আমি বলটা প্রয়োগ করছি এই ডিরেকশনে না, এই ডিরেকশনে, আমার স্মরণটা করছে এই ডিরেকশনে, সেম ডিরেকশন। অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি যে ধনাত্মক কাজ, এই যে এই ফোর্সটার পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে, ফোর্সের দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমি যদি এখানে খেয়াল করো, ধরো এই যে একটা তলের উপর আছে না, ধরো এটা একটা রাস্তার উপর ছিল, তো এই রাস্তার একটা ঘর্ষণ ছিল না, তো ঘর্ষণ বলটা কিন্তু সবসময় গতির বিপরীতে কাজ করে, এটা কিন্তু আমরা সমাজ জানি, তাই না? আমার দেয়া বলটা এইদিকে কাজ করছে, কিন্তু ঘর্ষণ বলটা কিন্তু কাজ করছে এদিকে কাজ করছে, হচ্ছে এফ কে দিচ্ছি আপাতত, ঠিক আছে? এটা চলন্ত গতি, তো চলমান ঘর্ষণ মানে গতি ঘর্ষণ বলতে চাচ্ছি। তো এই গতি ঘর্ষণ বলের সাপেক্ষে কাজটা কি? এমন গেল এই গতি ঘর্ষণ বলটা কিন্তু সবসময় কাজ করছে, যেহেতু যতক্ষণ এই যে পথ পর্যন্ত আসছে না, পুরো পথটাতে কাজ করছে। তো এখন আমি যদি গতি ঘর্ষণ সাপেক্ষে হচ্ছে কি যে কাজটা চিন্তা করি, তাহলে খেয়াল করো সেটা কাজ তো ডাব্লিউ, আর কাজ সমান কি, বল ইন্টু স্মরণ। তো বলটাকে এখানে গতি ঘর্ষণ সাপেক্ষে চিন্তা করলে গতি ঘর্ষণ বল, ওকে, গতি ঘর্ষণ বল। আর এই যে স্মরণটা কোন দিকে? স্মরণটা কিন্তু এখন এই দিকে করছে, তাই না? এই যে এস। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, বলটা কোন দিকে কাজ করছে? গতি ঘর্ষণ বলটা কাজ করছে, কিন্তু এই যে স্মরণ করছে এইদিকে আর ঘর্ষণ কাজ করছে এইদিকে, তার মানে কি এই দিকে আর এইদিকে, মানে বিপরীত দিক না ডাইরেক্ট, এই জন্য এটা ঋণাত্মক কাজ হবে। এটা একটু মাথায় রাখতে পারো, ঠিক আছে? অর্থাৎ এটা আরেকটা জিনিস মাথায় রাখতে হচ্ছে যে ঘর্ষণ বলের সাপেক্ষে যে কাজটা হয় সেটা সবসময় ঋণাত্মক হয়। কারণ কি? কারণ সবসময় ঘর্ষণ বলটা গতির বিপরীতে কাজ করে। গতি যদি কাজ করে, মানে স্মরণটা কাজ করলে সবসময় সেটা বিপরীতে কাজ করে, এই জন্য সবসময় এটা ঋণাত্মক কাজ হয়। অর্থাৎ আমরা ঋণাত্মক কাজের সংজ্ঞাটা কেমনে দিতে পারি? সেটা চাই বল প্রয়োগের কারণে, যে বল প্রয়োগ করছি মানে গতি ঘর্ষণ বলটা কাজ করছে এদিকে, কিন্তু স্মরণটা করছে তার বিপরীত দিকে, এই জন্য এটা হচ্ছে ঋণাত্মক কাজ বলা। ধনাত্মক কাজ হচ্ছে কি, বল প্রয়োগ করবো যেদিকে, স্মরণ যদি সেদিকে ঘটে, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক কাজ, ঠিক আছে? এই দুটো জিনিস মাথায় রাখতে পারবো। আচ্ছা, আরেকটা ঋণাত্মক কাজে যদি আমরা এক্সাম্পল চিন্তা করি, সেটা হচ্ছে এরকম যে যখন অভিজ্ঞ সবল দ্বারা কাজ হয়। ধরো আমি একটা এটা আমাদের পৃথিবী আর এটা একটা বস্তু আছে, এই বস্তুকে, এই যে বস্তুটাকে পৃথিবী হচ্ছে একটা সবসময় নিজের কেন্দ্রের দিকে একটা বলে আকর্ষণ করে, সেই বলটাকে আমরা হচ্ছে অভিজ্ঞ সবল বলি, ঠিক আছে? সেই বলটার মান হচ্ছে এফ ইকুয়ালস টু এমজি। এই যে এটা হচ্ছে অভিজ্ঞ সবলটা হচ্ছে এফ ইকুয়ালস টু এমজি, যেটাকে আমরা হচ্ছে কি যা তোমার আবার অভিজ্ঞ সবল এবং ওজনও বলে থাকি। ওজনটা একটা বলে, ঠিক আছে? এই বস্তুটাকে এই পৃথিবী কেন্দ্রের দিকে সবসময় টানছে, কি বলে? এমজি বলে। সেটা হচ্ছে এই যে দিকে, কেন্দ্রের দিকে ডিরেকশন। এখন আমি যদি একটা কাজ করি, যে একটা বস্তু এখানে আছে, সেই বস্তুটাকে হচ্ছে এই বস্তুটাকে পৃথিবীটা টানতেছে, সেই এমজি বলে। আর আমি বস্তুটাকে এখান থেকে উপর দিকে মারছি, খেয়াল করো, তাহলে বলটা কাজ করতেছে এইদিকে আর স্মরণটা করতেছে এইদিকে, কথা বুঝো নাই? সেম বলে এই যে এইদিকে স্মরণটা করতেছে না, আকর্ষণটা তো সবসময় যে এই বস্তুটাকে যে পৃথিবীটা আনতেছে সেটা সবসময় দিয়ে কাজ করতেছে না, কিন্তু এই যে স্মরণটা করলো কোন দিকে? এইদিকে না? তো এই যে অভিকর্ষ বল, এই যে এমজি এর সাপেক্ষে যখন আমি একটা বস্তুকে নিক্ষিপ্ত করি তখন বলের দিক আর স্মরণের দিক বিপরীত হয়ে যায়, এই অভিকর্ষ বলের দ্বারা কাজটা হচ্ছে ঋণাত্মক হয়। কিন্তু যখন কোন একটা বস্তু লেছে উপর থেকে পড়ে নিচে আসলো, তখন ঠিক আছে, এমজিটা সবসময় কেন্দ্রের দিকে কাজ করতেছে, ঠিক আছে? স্মরণটা কিন্তু এই যে এইদিকে ঘটলো, এইচ পরিমাণ ধরা লেছে, এখান থেকে ছাড়িয়ে এখানে আসছি, তখন কিন্তু এই যে স্মরণের দিকটা এদিকে, বলের দিকটা এদিকে, এই জন্য এটা পজিটিভ। আর যখন নিক্ষিপ্ত করলে বলের দিকটাই দিকে, কিন্তু নিক্ষিপ্ত করার কারণে স্মরণের দিকটাই দিকে, এই জন্য এটা ঋণাত্মক কাজ হয়, ঠিক আছে? তো অভিকর্ষ বল দ্বারা কাজ যখন নিক্ষিপ্ত করি তখন সেটা ঋণাত্মক কাজ হয়, এটা একটু মাথায় রাখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আর ওইরকম কিছু নয়, যদি আমরা আসে প্রয়োজনে কিছু আমরা সেটা পরে ব্যাখ্যা করবো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এরপরে বলছে যে কাজ কাকে বলে, এটা তো আমরা এখন করতে পারবো, তাই না? যে বল প্রয়োগের কারণে যদি কোনো বস্তু স্মরণ করে, তাহলে বল ও স্মরণের গুণফলকে কাজ বলে, ঠিক আছে? কয় জায়গায় আসছে দেখো কতে। আর এরপরে জুল কাকে বলে? আচ্ছা, কাজের একক হচ্ছে জুল, এটা মাথায় রাখতে পারো যে কাজের একক জুল।
কাজের যে W=Fs আছে না, এটাকে তুমি নিউটন মিটার বলতে পারো, তো এটাকে জুলের নাম অনুসারে মেবি জুল দিছে। তো এখন এই জুলটা 1 জুল বলছে না, জুল কি বা 1 জুল বলছে না, তো 1 জুলটা কি হবে খেয়াল করো, 1 জুল কখন হবে মানে কি W=1 জুল। এখন W= আমরা আবার জানি কি ইকুয়েশনটা লেখা হয়, সেটা হচ্ছে F * S। এখন 1 জুল হইতে হলে F এর মানও 1 হতে হবে, S এর মানও 1 হতে হবে, অর্থাৎ 1 × 1 মানে তৈরিতে 1 হবে, তাই না? তো 1 জুল বলবো আমরা সেটাকে। এখন আমরা বলতে পারি কি তাহলে সেটা হচ্ছে 1 নিউটন বল প্রয়োগ হয়েছে, বলের মানও 1 নিউটন, সরণের হচ্ছে 1 মিটার হয়েছে। অর্থাৎ বলতে পারি যে আমরা যে কোনো বস্তুর উপর যদি আমি 1 নিউটন বল প্রয়োগ করি, তার 1 মিটার সরণ ঘটাই, এখানে আনি 1 নিউটন বল প্রয়োগে যদি 1 মিটার সরণ ঘটাই, তাহলে সেটাকে আমরা বলবো 1 জুল বলবো। আমি কথাটা বুঝতে পারছি, ঠিক আছে? এটা ডান। জুল কি বললো, এই সংখ্যাটা দিয়ে দিবে যে 1 নিউটন বল প্রয়োগে 1 মিটার সরণ ঘটালে 1 জুল পরিমাণ কাজ হয়। আর জুল কি বলবা, জুল বলবা প্রথমে কাজের এককটা বলে দিবে যে কাজের একক হচ্ছে জুল, এরপরে এই সংখ্যাটা দিয়ে দিবা হয়ে যাবে। এরপর বলছে বলের দিকে কাজ কাকে বলে, ওই যে ধনাত্মক কাজটা আছে না, ধনাত্মক কাজটাকে হচ্ছে বলের দিকে কাজ বলে। কারণ কি, বল দিয়ে কাজ করছে, সরণরাশি দিয়ে গেছে, এই জন্য এটাকে বলের দিকে কাজ বলে, সংখ্যাটা দিয়ে দিবা। বলের বিরুদ্ধে কাজ কি, ওই যে ঋণাত্মক কাজটা। ক্ষমতা কাকে বলে, আচ্ছা এটা একটা কথা দেখো। ধরো একজন ব্যক্তি লেখছে সে 50 জুল কাজ করতে পারে, ওকে। আরেকজন ব্যক্তি হচ্ছে লেখছে 70 জুল কাজ করতে পারে। এখন তুমি কি বলবা কোন ব্যক্তি বেশি ক্ষমতাবান? তুমি কি বলবা এই ক্ষমতাবান? না, ক্ষমতাবান একে বলতে পারো না। কেন? কারণ হচ্ছে খেয়াল করো, ধরো লেখছে এই ব্যক্তিরা 50 জুল কাজ করছে, সে লেখছে 1 ঘন্টাতে কাজ করছে 50 জুল কাজ। আর এই ব্যক্তি 70 জুল কাজ করছে, বেশি কাজ করছে ঠিক আছে, কিন্তু এ লেখছে 2 দিনে কাজ করছে কাজটা। 70 জুল কাজ সে 2 দিনে করছে, ঠিক আছে, সে বেশি করছে, বাট সে লাগাইছে 2 দিন। আরে 50 জুল 1 ঘন্টাতে করে ফেলছে। তার মানে তুমি বলবা না যে এটার শক্তি বেশি বা এটার ক্ষমতা বেশি, এটার বলবা না আলটিমেটলি। অর্থাৎ কি, ক্ষমতাটা হচ্ছে আসলে কি জানো, শক্তি করলে হবে না, শুধু শক্তি কতটুকু করছে সেটা করলে হবে না, শক্তিটা কত সময় ধরে করতেছে সেটাই ইম্পর্টেন্ট। মানে শক্তি করার হার বলতে পারো, ঠিক আছে, কাজ করার হার। এই জন্য ক্ষমতার কনসেপ্ট হচ্ছে সে প্রতি সেকেন্ডে আসলে কতটুকু কাজ করছে, প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করছে। এখন প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করছে সেটা বাইর করার জন্য আমরা কি করতে হবে, সেটা হচ্ছে আমরা এই যে পি, যেটা হচ্ছে ক্ষমতাটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে ডাব্লিউ, কতটুকু কাজ করছে সেটা হচ্ছে ডিভাইড বাই কত সময় ধরে কাজ করছে, ঠিক আছে। তো আমি এখন যদি কাজের আর হচ্ছে সময়ের অনুপাতটা বাইর করি, যার অনুপাতটা বেশি হবে তার ক্ষমতা বেশি, যার অনুপাত কম তার ক্ষমতা কম। এখন এখানে দেখবো যে এই ব্যক্তির অনুপাতটা একটু বেশি হবে, কারণ সে অনেক কাজ করছে তবে অনেক অল্প সময়ে কাজটা করে ফেলছে। আর এই হচ্ছে একটু বেশি কাজ করছে তবে সে অনেক সময় বেশি লাগাইছে, এই জন্য এর এই যে কাজ আর সময়ের অনুপাতটা দেখবো যে অনেক ছোট আসতেছে, তার মানে তার ক্ষমতা কম। এর দেখবো যে কাজ আর সময়ের অনুপাতটা অনেক মোটামুটি একটু বড় আসতেছে তুলনামূলকের থেকে, তার মানে এর ক্ষমতাটা বেশি। অর্থাৎ ক্ষমতা আমি কি বলতে পারি সেটা চাই, এই যে এখন আমি এটা ক্ষমতাটা কি বলতে পারি খেয়াল করো, ক্ষমতাটাকে যদি এটা ক্ষমতার একটা ওয়াট, এটা মাথায় রাখতে পারি, এটা ক্ষমতার একটা ওয়াট, এটাকে আমরা বলতে পারি যে একক সময়ে কৃত কাজকে হচ্ছে ওয়াট বলে বা ক্ষমতা বলে। একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে, এটা মাথায় রাখতে পারো, ঠিক আছে। তো ক্ষমতা কাকে বলে, একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। এখন এর পর কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটা বলছে যে ওয়াট কি বা 1 ওয়াট কাকে বলে। এখন খেয়াল করো, 1 ওয়াট হওয়ার জন্য কি হইতে হবে, P তো ক্ষমতার আগে হইতে ওয়াট, তাই না? তো P আমরা জানি W/2। এখন এটাকে আমাকে বলছে 1 ওয়াট, ঠিক আছে। এখন 1 ওয়াট পাওয়ার জন্য কাজটাকে 1 হতে হবে, সময়টাকে 1 হতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এখান থেকে যে 1 ওয়াটের সংখ্যাটা বাইর করতে যাই, সেটা কি হবে, সেটা হবে যে কোনো ব্যক্তি বা বস্তু যদি কোনো ব্যক্তি বা যন্ত্র হতে পারে, কারণ বস্তুতে কাজ করে না, সাধারণত যন্ত্র বা মানুষই কাজ করে, বলবো যে 1 সেকেন্ডে যদি সে 1 জুল পরিমাণ কাজ করে তাকে 1 ওয়াট বলে। 1 সেকেন্ডে যদি 1 জুল পরিমাণ কাজ করে তাকে 1 ওয়াট বলে, কারণ এখানে টিও 1 সেকেন্ড হইতে হবে, কাজও 1 জুল হইতে হবে। তো 1 সেকেন্ডে 1 জুল কাজ করলে তবে আমরা 1 ওয়াট পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে 1 জুল কাজ করাকে 1 ওয়াট বলে। আর ওয়াট কি এটা বললে এই সংখ্যাটা দিয়ে দিব হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এরপর আমাদের কি বলছে যে শক্তি কাকে বলে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো এটাকে আমি তোমাকে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি। দেখো, তুমি লেটস সে তুমি একটা কাজ করতে পারো, ফর এক্সাম্পল তুমি একটা বস্তু এখানে আছে, সেই বস্তুটাকে হচ্ছে কি যে এখান থেকে এখানে নিতে পারো, ফর এক্সাম্পল ধরো লেটস সে 70 জুল কাজ করতে পারো তুমি। এখন আমি তোমাকে যখন বলি যে ধরো তুমি কাজটা করছো, আমি কি তোমাকে বলি ও ভাই তোমার তো অনেক কাজ আছে, মানে তুমি যে কাজটা করতেছো অনেক বেশি, এটাকে আমি তোমাকে বলি যে তোমার কাজ আছে, তুমি তো অনেক কাজ করতে পারো, এটা বলি, ঠিক আছে। বাট এটাকে আমি যদি তোমার একটা বৈশিষ্ট্য হিসেবে প্রকাশ করতে চাই, তখন আমি বলি কি, বলি যে ও ভাই তোমার তো অনেক শক্তি আছে, কথাই বুঝছি। মানে কাজটা ঠিক আছে, কিন্তু কাজ করার যে সামর্থ্য তাকে আমরা শক্তি বলি। মানে সে যে কাজ করতে পারে, তার যে পটেনশিয়াল আছে, কাজ করার সামর্থ্য আছে, এটাকে আমি বলি শক্তি হিসেবে প্রকাশ করি। আমরা বলি যে ও ভাই তোমার শক্তি আছে, এই শক্তি দিয়ে তোমার শক্তিটা আছে, তুমি শক্তিটা দিয়ে এই কাজটাও করতে পারো, চাইলে অন্য একটা কাজও করতে পারো। তুমি এই শক্তি দিয়ে, তোমার এখানে একটা শক্তি ছিল, লেটস সে 100 জুল পরিমাণ শক্তি আছে, সেখান থেকে তুমি 70 জুল দিয়ে এই কাজটা করতে পারতা। এখন চাইলে এই 70 জুল দিয়ে তুমি এই কাজটা না করে, যেহেতু তোমার কাছে আছে 100 পরিমাণ শক্তি আছে কাজ করার মতো, তুমি সেটা দিয়ে চাইলে অন্য কাজও করতে পারতা, লেটস সে একটা বস্তু উপরে উঠাইতে পারতা, বা অন্য একটা কাজ করতে পারতা, মাটি কাটতে পারতা, অন্য একটা কাজ করতে পারতা। মানে বলতে যে তোমার কাছে শক্তি আছে, সেই শক্তিটা কাজে লাগায় তুমি বিভিন্ন ধরনের কাজ করতে পারো।
অর্থাৎ আমি বলতে পারি তাহলে উল্টো ভাষায় কি, যে কাজটা করতে পারতেছে, কাজ করার সামর্থ্য, তাকে আমরা শক্তি বলি। আমি কথাটা বুঝতে পারছি? মানে কাজ ও শক্তি কিন্তু একই রাশি, একই জিনিস। মানে কাজটা হচ্ছে যে অ্যাপ্লিকেবল জিনিসটা যেটা হইতেছে, আর সেই কাজটা যার কারণে করতে পারতেছে সেটা হচ্ছে শক্তি। কি বলতে বলছি, মানে শক্তি থাকার সামর্থ্যের কারণে সে কাজটা আসলে করতে পারতেছে। আমি কথাটা আশা করি বুঝতে পারতেছি। কাজ আর শক্তি সেম জিনিস, সেম জিনিস। কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। শক্তির একক কি? শক্তির একক জুল। কাজ ও শক্তি অভিন্ন রাশি, অভিন্ন রাশি, এটা মাথায় রাখতে পারো। আমাদের ক্ষতে একটু পরে হয়তো আসতে পারে, ঠিক আছে? কাজ ও শক্তি অভিন্ন রাশি, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? তাহলে শক্তিকে আগে বলে, শক্তিকে আগে বলেছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ ও শক্তি সেম জিনিস। শক্তি হচ্ছে মানে আমরা যখন বলি যে ও ভাই তোমার একটা শক্তি আছে, শক্তি দিয়ে এখন আমি বিভিন্ন কাজ করতে পারি, চাইলে কাজ করতে পারি, চাইলে ওই কাজ করতে পারি, ওই কাজ করতে পারি, কিন্তু আমার কাছে কাজটা কতটুকু করতে পারবো সেটাই শক্তি দ্বারা ডিফাইন, যে আমার কাছে এত শক্তি আছে, আমি এত পরিমাণ শক্তি কাজ করতে পারবো। আমি আশা করি বুঝতে পারছি। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোন বস্তুর, এটা মাথায় রাখতে পারে, সেটা হচ্ছে গতি, অবস্থান ও আকৃতি, এই তিনটা কথা মাথায় রাখবে। সেটা চাই গতি, অবস্থান ও আকৃতির পরিবর্তনের জন্য বস্তুর ভিতরে যে শক্তি তৈরি হয়, যে শক্তি জমাকৃত হয়, তাকে যান্ত্রিক শক্তি বলে। কোন বস্তুর গতি, অবস্থান ও আকারের কারণে, আমি তিনটা এক্সাম্পল দিই। গতি, কোন একটা বস্তু লেটসে 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এখন তুমি কিন্তু এটা দিয়ে কোনো একটা কাজ করাইতে পারবা, তার মানে কি এর ভিতরে কোনো একটা শক্তি আছে। অর্থাৎ গতির কারণে কি সে একটা শক্তি লাভ করছে, সেটাকে আমরা গতি শক্তি বলি। এটা একটু মাথায় রাখতে পারো। কোনো ব্যক্তি, কোনো বস্তু বা জিনিস গতির জন্য যে শক্তি লাভ করে তাকে গতি শক্তি বলে। এখন এই যে গতি আছে না, শক্তি হিসেবে কাজ করাতে পারি কেমনে? তুমি চাইলে ধরো তোমার কোনো একটা ফেরেক ঢুকানো লাগবে, তুমি এই যে জিনিসটা এত বেগে আসা জিনিসটা দিয়ে বাড়ি দিলে ফেরেকটা ঢুকে যাবে, অর্থাৎ একটা কাজ করাই ফেলতো, তার মানে একটা শক্তি ছিল, শক্তিটাকে আমি একটা কাজ করাই ফেলতে পারতেছি, তার মানে কি গতির কারণে একটা শক্তি লাভ হয়েছে। এরপর অবস্থানের কারণে কি দেখছি, আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই। ধরো তোমার হচ্ছে যাই একটা এখানে ফেরাক কাট আছে, এখানে একটা কাট আছে, তুমি এখানে একটা ফেরাক ঢুকে দিতে চাচ্ছ, তুমি এখন একটা কাজ করতে পারো, এখানে একটা 10 কেজি, এটা ধরো ভূমি মানে মাটি আর কি, এখানে একটা 10 কেজি ওজনের বস্তুকে উপর থেকে ফেলাই দিলে খেয়াল করো সে এই ফেরাকটা কিন্তু ঢুকে যাবে। এখন খেয়াল করো, ফেরাকটা ঢুকছে, একটা কাজ হয়েছে মানে কি, এখানে একটা শক্তি অ্যাপ্লাই হয়েছে। এখন শক্তিটা অ্যাপ্লাই করছে কে? এই বস্তুটা না, তার মানে এই বস্তুটা শক্তিটা কোথায় পাইছে? তারা যে আমি একটা অবস্থান উঠেছি, যে এখান থেকে যে আমি এখান থেকে পালাইলে কিন্তু ধরো এই যে উপরে বসায় রাখলে কিন্তু সে ফেরাকটা ঢুকতো না, উপর থেকে পালানোর কারণে ফেরাকটা ঢুকছে, তার মানে এখানে থাকার কারণে তার একটা শক্তি আসছে নিজের ভিতরে, এর ভিতরে এই বস্তুর ভিতরে একটা শক্তি আসছে, সেই শক্তিটা সেখানে ট্রান্সফার করে দিচ্ছে এই বস্তুর উপরে, মানে ফেরাকটার উপর আর কি। এখন এই যে এখানে যে এই বস্তুর উপরে একটা শক্তি আসছে, সেটা কেন আসছে? কারণ সেই বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণ, মানে এই যে ভূমি থেকে তারা যে আমি একটা এইচ উচ্চতায় উঠেছি, এই জন্য এখানে একটা তার শক্তি আর নিজের ভিতরে আসছে, এটাকে বলে বিভব শক্তি বলে। এটা মাথায় রাখতে বলে, এটাকে মানে অবস্থানের কারণে যে শক্তিটা তৈরি হয় তাকে বিভব শক্তি বলে, আর গতির কারণে গতি শক্তি। এই অবস্থানের কারণে বিভব শক্তিটা যখন আমি উলম্ব ধরে এরকম উঠাই, তখন সেটাকে প্রকাশ করা হচ্ছে যে mgh দিয়ে। মানে mg হচ্ছে m হচ্ছে বস্তুর বল, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর h পরিমাণ উচ্চতা উঠালে তার ভিতরে mgh পরিমাণ শক্তি বা বিভব শক্তি জমা হয়। এটা হচ্ছে যে অবস্থানের পরিবর্তনের কারণে, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি অবস্থান, আকৃতি, তিনটা শব্দ বলছিলাম না কোথায়? এই যে গতি, অবস্থান, আকৃতি। আকৃতি কি? আকৃতি হচ্ছে এটা দেখা, ধরো তোমার লেটস সে একটা স্প্রিং আছে, ফর এক্সাম্পল তোমার কাছে একটা স্প্রিং আছে, ওকে? এখন তুমি যদি একটা কাজ করো, দেখো এই স্প্রিংটাকে একদম প্রসারিত করো, ধরো লেটস সে এই স্প্রিংটাকে একটু প্রসারিত করে আবার ছেড়ে দিলে দেখবে যে এখানে একটা ভাইব্রেশন তৈরি হয়, স্প্রিংটা এরকম করে। এখন তুমি কিন্তু এরকম করতেছ না, এটা একটা গতিশক্তি না, এটা একটা গতিশক্তি হয়। এই গতিশক্তি দ্বারা তুমি অন্য কোনো কাজ করাতে পারো, কিন্তু কথা হচ্ছে যে ফার্স্টে একদম প্রথমে খেয়াল করো, এই জিনিসটার ভিতরে যে শক্তিটা আসছে, এখন যে নাড়াচাড়াটা করবে, এটা কেন করবে? কারণ হচ্ছে আমি তার আকৃতিটা পরিবর্তন করেছি। এই যে স্প্রিংটা ছিল এরকম না, আমি তার আকৃতিটাকে পরিবর্তন করে দিচ্ছি, আকৃতিটা পরিবর্তনের কারণে সে এখানে একটা শক্তি পাইছে, যেটা হচ্ছে কি তার পরে গতিশক্তিতে কনভার্ট হয়েছে। এখন এই গতিশক্তির মাধ্যমে আমি অন্য কোনো একটা শক্তিতে আবার কনভার্ট করতে পারি, কাজ করাতে পারি, কোনো একটা কাজ করাতে পারি, অর্থাৎ এখানে তৈরি হয়েছে কি, এটাকে বিভব শক্তি বলে। এটা মাথায় রাখো। যে আরেকটা জিনিস তোমাকে বলে সেটা চাই, আকৃতি আর অবস্থান, এই দুইটার মাধ্যমে হচ্ছে বিভব শক্তি তৈরি হয়, আর ওই যে গতির কারণে গতিশক্তি। অর্থাৎ ওই যে এটা বিভব শক্তি, আবার এই স্প্রিং এর যে অবস্থান আকৃতি পরিবর্তন কারণে এখানে একটা শক্তি জমা করলো, এটাকে হচ্ছে বিভব শক্তি বলে, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে পারো। যান্ত্রিক শক্তিকে আশা করি বুঝেছে, এগুলো পরও কাজে লাগবে, তো ওই জন্য বুঝে একটু দেখার চেষ্টা করছি আর কি। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোন বস্তুর গতি, অবস্থান ও আকৃতির পরিবর্তনের কারণে যে শক্তি সঞ্চয় হয় বা জমা হয় তাকে যান্ত্রিক শক্তি বলে। আর গতিশক্তি অবস্থান ও আকৃতির মাধ্যমে বিভব শক্তি তৈরি হয়, ঠিক আছে? গতিশক্তি কাকে বলে? গতির জন্য যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি। বিভব শক্তি কাকে বলে? উচ্চতা অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তি তাকে বিভব শক্তি বলে। স্প্রিং ধ্রুবক কাকে বলে? এটা আমি তোমাকে একটু দেখাই বলি, ঠিক আছে?
দেখো ধরো আমার কাছে একটা স্প্রিং আছে, একটা স্প্রিং আছে, আমি এটাকে একটু প্রসারিত করলাম। এখন একটা জিনিস খেয়াল করো, ধরো এইখান থেকে এই যে এক্স পরিমাণ প্রসারিত করছি, এখন খেয়াল করো তো ভাই, আমি যত বেশি প্রসারিত করতে চাবো তত বেশি বল প্রয়োগ করতে হবে না আমার, এই যে এখান থেকে বেশি বল প্রয়োগ করতে হবে না? হ্যাঁ, ওটা কমন সেন্স ভাই, যত বেশি প্রসারিত করতে চাবো তত বেশি বল প্রয়োগ করতে হবে। আমি বলতে পারি যে বল কত পরিমাণ প্রয়োগ করতে হবে সেটা কার সমানুপাতিক, এই যে কি পরিমাণ দূরত্ব আমি তার মানে প্রসারিত করতে চাইতেছি তার সমানুপাতিক, ঠিক আছে? এখন এখানে আমি যদি একটা প্রফেশনাল চিহ্নটা উঠাই, এখানে একটা কে এক্স আনতে মানে ধ্রুবক আনতে হবে, এই কেটাকে হচ্ছে স্প্রিং ধ্রুবক বলে, ঠিক আছে? এটাকে স্প্রিং ধ্রুবক বলে, ঠিক আছে? এখন কি করো, এই স্প্রিং ধ্রুবকটা আমি কি বলতে পারি, কে ইজ ইকুয়ালস টু এফ বাই এক্স, মানে আমাকে স্প্রিং ধ্রুবক সংজ্ঞা বলতে বলছে না, তো আমি যদি কে দিকে একটু লাগাই, কে সমস্যা আমি বলতে পারি যে এফ বাই এক্স। এখন আমি এখান থেকে যদি একটা সংজ্ঞা দাঁড় করাতে চাই তাহলে আমি কি করবো, নিচের রাশিটাকে হচ্ছে যে এক করে ফেলবো, অর্থাৎ বলতে পারি যে আমি স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা কি, তাহলে স্প্রিং এর 1 মিটার প্রসারিত করার জন্য, 1 মিটার প্রসারিত করার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করা লাগবে তাকে স্প্রিং ধ্রুবক বলে। আর স্প্রিং এর ধ্রুবকের একক কি উপরে রেখা করো, নিউটন, নিচ হচ্ছে মিটার, অর্থাৎ নিউটন পার মিটার। এটা একটু মাথায় রাখতে পারো, এমসিকিউতে কাজে লাগবে হোপফুলি। দেখো এরপরে কি বলছে, শক্তির নিত্যতা সূত্রটি লেখো। শক্তির নিত্যতা সূত্রটি হচ্ছে যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নাই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হতে পারে, এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। কি বলতে হচ্ছে, অর্থাৎ এটা আমি তোমাকে একটু বুঝাই বলার চেষ্টা করি জিনিসটা দ্বারা, আমি একটু বলার চেষ্টা করি, এগুলো মুছে ফেলছি, এটা একটু তোমার বুঝাই বলার চেষ্টা করি। দেখো তুমি শক্তির নিত্যতা মানে কি, তোমাকে একটু একটা এক্সাম্পল সাথে বোঝাবো। ধরো একটা সৌর, আমাদের সূর্য আছে না, সূর্য অনেক ধরনের নিউক্লিয়ার রিয়েকশন হয় আর কি, নিউক্লিয়ার ফিউশন রিয়েকশন হয় এখানে। তো এটা একটা নিউক্লিয়ার শক্তি থাকে, নিউক্লিয়ার শক্তি থেকে আমাদেরকে সে দেয় কি, ওই নিউক্লিয়ার রিয়েকশনের কারণে আলো তৈরি হয়, তাপ শক্তি তৈরি হয়, সেই তাপ আমাদের পৃথিবীতে আসে। আমার এটা কাজ করতেছে না। আচ্ছা, যেটা বলতেছি না সেটা হচ্ছে সূর্যের ভিতরে নিউক্লিয়ার শক্তি থাকে, সেই নিউক্লিয়ার শক্তিটা তাপ বিকিরণ করে নিউক্লিয়ার বিক্রিয়ার কারণে, ঠিক আছে? এরপরে এই বিক্রিয়ার কারণে তাপ শক্তি হয়, সেটা আমাদের পৃথিবীতে আসে, ঠিক আছে? পৃথিবীতে আসি, পৃথিবীতে সমুদ্রের পানিগুলো আছে না, পানিগুলোর সেই মেঘ হিসেবে আবার উপরে নিয়ে যায়, উপরে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে বৃষ্টি হয়, সেটা পাহাড়ে পড়ে, এখানে নদীতে আমরা এখানে রাখি, একটু জমা রাখি, পাহাড় থেকে নদীতে আসলে সেখানে আমরা বাঁধ ক্রিয়েট করে সেখানে আমরা হচ্ছে এই যে বিদ্যুৎ শক্তি, পানি শক্তি আছে না, পানিটা হচ্ছে এখানে একটু উপরে থাকে না, এই জন্য এটাকে অবস্থানের কারণে একটা বিদ্যুৎ শক্তি তৈরি হয়, বিদ্যুৎ শক্তিটা কাজে লাগে, এবার আমরা টারবাইন ঘুরি, আমরা জলবিদ্যুৎ তৈরি করি, তাহলে এখানে কি করো, মেন শক্তি ছিল কি, শক্তি ছিল হচ্ছে নিউক্লিয়ার শক্তি, হইলো তাপ শক্তি, সেম নিউক্লিয়ার শক্তিতে রূপান্তরিত হলো তাপশক্তি রূপান্তরিত হইলো এই যে মানে তাপশক্তির মাধ্যমে পানিটা বাষ্পীকৃত হয়ে উপরে উঠে একটা অবস্থানের কারণে বিভব শক্তি পাইলো, বিভব শক্তির কারণে সেটা এসে এখানে নিচে জমা হলো, আর একটু অল্প বিভব শক্তির মানে উঠলো, মানে যেহেতু একটু উঁচু উচ্চতায় পাহাড়ের উপরে আছে, এবার সেই বিভব শক্তিটাকে কাজে লাগে আমরা টারবাইন করে এবার বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করতেছি। মানে কি কাজ করো, সেম নিউক্লিয়ার শক্তি থেকে আমরা মানে একটা ট্রান্সফর্ম করতে আলটিমেটলি বিদ্যুৎ শক্তিতে পাইছি। এখন সেম বিদ্যুৎ শক্তিটার মাধ্যমে আমাদের হচ্ছে এবার ঘর বাড়িতে আলো জ্বলে না, লাইট জ্বলার মাধ্যমে কি, লাইটে কিন্তু আবার তাপ শক্তি কনভার্ট হয়। মানে কি খেয়াল করো, শক্তির কতভাবে কনভার্ট করতেছি আমরা, সেম শক্তিকে জাস্ট কনভার্ট করতেছি, এই জন্য বলে যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নাই। মানে কি খেয়াল করো, এখানে যে পরিমাণ শক্তি ছিল সেটা আছে, সেটা জাস্ট ধরো এখানে 50 জুল ছিল, 50 জুল থেকে এটা হয়েছে এখানে ধরো 40 জুল, 10 জুল এখানে আবার অন্য কোনো শক্তিতে কনভার্ট হয়ে গেছে, মানে এক শক্তি থেকে খালি আরেক শক্তিতে যাইতেছে, এই 40 জুল এখন আবার এখানে আসে আবার বিভব শক্তিতে 40 জুল, সেই 40 জুল আবার লেটসে এখানে তাপ শক্তিতে 40 জুল আসে, কিছু লস আছে এখানে, আবার আসলে লস হয়ে সেই শক্তিটা অন্য শক্তিতে কনভার্ট হয়, সেই শক্তিটা আবার হয়তো অন্য কোনো শক্তিতে কনভার্ট হয়, মানে শক্তির খালি কনভার্ট হতে থাকে, কিন্তু আলটিমেট শক্তি আছে না পুরো মহাবিশ্বে, ধরো এটা পুরো মহাবিশ্বে, সেই মহাবিশ্বে লেটসে 500 জুল শক্তি আছে, 500 জুল শক্তি আছে, সেই 500 জুল শক্তি একবার এটা হয়, একবার ওইটা হয়, একবার ওইটা হয়, মানে এক জায়গা থেকে এক জায়গায় যাইতে থাকে, রূপান্তরিত হতে থাকে, কিন্তু আলটিমেট যে অ্যামাউন্টটা আছে সেটা কখনোই পরিবর্তন হয় না। এটাকে বলা হচ্ছে যে শক্তির নিত্যতা সূত্র। আমি আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? এটা পরে কাজে লাগতে পারে, ঠিক আছে? এরপর বলতে যায় শক্তির কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি কি। ধরো আমার কাছে একটা ইঞ্জিন আছে, একটা ইঞ্জিন আছে, সেটা সেখানে আমাকে যে পরিমাণ ইনপুট দিতে হয় সেটা হচ্ছে 400 জুল ইনপুট দিতে হয়, শক্তি তাকে দিতে হয়, 400 জুল শক্তি তারা দিতে হয়। এরপরে ইঞ্জিনটা একটা কাজের জন্য বানানো হয়েছে না, সেই কাজ যে করে, সেই কাজটা করতে পারে, যে সেই কাজটা ধরো সে করলো আর কি, কাজটা করলো হচ্ছে আচ্ছা একটা মোটর কথা চিন্তা করো তুমি, ধরো এটা একটা মোটরটা কারেন্টে চালো না, কারেন্টে সে 700 জুল শক্তি নেই, কিন্তু সে আমার পানি যে উঠায়, পানি উঠানোর জন্য সে 300 জুলের কাজ করে মাত্র, আর 100 জুল কই গেছে, 100 জুলে এই মোটরটা সিস্টেমে লস করছে, মানে এটা অন্য কোনো শক্তিতে কনভার্ট হয়ে গেছে, যেটা আমার প্রয়োজন ছিল না, অর্থাৎ এই মোটরটা নিজে 400 জুল, কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী দিছে মাত্র 300 জুল, কি বলতে বুঝছি, এটা যে কোনো সিস্টেম হবে, যে কোনো সিস্টেমে একটা লস থাকেই। এখানে যে 400 জুল আমি তাকে দিলাম না, এটাকে বলা হচ্ছে প্রদত্ত শক্তি, এটা মাথায় রাখবে, প্রদত্ত। আর এই যে 300 জুল সে আমাকে আউটপুট দিল, এটা হচ্ছে ইনপুট হচ্ছে প্রদত্ত, আর আউটপুট দিল সেটা হচ্ছে আউটপুট বলতে পারো, বা এটাকে কার্যকৃত, মানে সেই পরিমাণ কাজ আসলে করছে আমার জন্য, এটাকে কার্যকৃত শক্তি বলে। এখন আরেকটা হচ্ছে ইফিসিয়েন্সি, মানে সে
মোট যে শক্তিটা আমি তারা দিলাম তার কত শতাংশ সে আসলে কাজে রূপান্তরিত করতে পারছে, সেটা যে অনুপাতটা সেটাকে বলো কর্মদক্ষতা। যার কর্মদক্ষতা যত বেশি তার মানে সেই মোটরটা তত ভালো, সেই জিনিসটা তত ভালো, কারণ সে তত বেশি পরিমাণ শক্তিকে কনভার্ট করতে পারছে আসলে আমার প্রয়োজনীয় শক্তিতে। আমি কর্মদক্ষতার সূত্রটা বুঝে লিখি, সেটা এরকম যে কর্মদক্ষতা হচ্ছে যাই সে আমি তার মোট কত পরিমাণ কাজ দিলাম, এই যে মোট কত মানে এই যে মোট প্রদত্ত শক্তির আর কি, প্রদত্ত শক্তি কি পরিমাণ কাজ দিছি মানে শক্তি দিছি, সে আসলে আমার জন্য করতে পারছে কতটুকু, সে আমার জন্য এই যে করতে পারছে কার্যকৃত শক্তিটা, এই যে এই অনুপাতটা হচ্ছে কর্মদক্ষতা। এটা একটা ভগ্নাংশতে আসবে, সেটাকে 100 দিয়ে গুণ করলে আমি পার্সেন্টেজ একটা পাবো। কি বলতে হচ্ছে, যেমন আমরা যদি এই মোটরটার কর্মদক্ষতা বাইর করি, সেটা 300/400, এটা কত হবে যে এটা মনে হয় 75% হতে পারে মোস্ট প্রবাবলি। আচ্ছা আমি তার মধ্যে ক্যালকুলেট করে দিই, কারণ অঙ্ক পাই না তো বেশি। ভাই এটা আনা যায় কিনা, এটা আনা যাওয়ার পর হতো। 300/400 যদি করি, দেখো 75, হ্যাঁ 75, 175%, মানে কি 75% কর্মদক্ষতা 75%, মানে কি মানে আমি এর 100 জুল কাজ দিলে সে আমার জন্য 75 জুল কাজ আউটপুট হিসেবে দেয়। কি বলতে বুঝছি, আমি আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। এটাই হচ্ছে কর্মদক্ষতা। আর তাহলে প্রদত্ত শক্তি কি, মানে কোন একটা ইঞ্জিনে বা কোন একটা সিস্টেমে আমি যে পরিমাণ মোট শক্তি প্রদত্ত মানে গিভ তারে দিই, কাজ করার জন্য দিই, মানে ইনপুটকৃত শক্তি আর কি, সেটা হচ্ছে প্রদত্ত শক্তি। আর তুমি একটু সুন্দর করে লেখানোর চেষ্টা করবো আর কি, ঠিক আছে। আর কর্মদক্ষতা মানে কি, এই যে কার্যকৃত শক্তি আর মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। এরপরে কোয়েশ্চেনটা কি, সেটা হচ্ছে যে শক্তির বিভিন্ন উৎস। ওকে, আর নবায়নযোগ্য শক্তি কি, নবায়নযোগ্য শক্তি হচ্ছে যে এক কথা মাথায় রাখবে যে নবায়নযোগ্য মানে কি, এটার মানে যে শক্তির উৎসের পুড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে সেটা অসীম আছে, আমাদের কখনো পুড়িয়ে যাবে না, পুড়িয়ে মানে শেষ হয়ে যাবে না, তাকে নবায়নযোগ্য শক্তি বলে। এমন কয়েকটা এক্সাম্পল দিই, সূর্যের ভিতরে, যে একটা আমরা দেখলাম না, সূর্যের ভিতরে অসংখ্য মানে অসীম পরিমাণ শক্তি আছে, এখানে খালি বিক্রিয়া হইতে আছে, সে অসংখ্য পরিমাণ তাপশক্তি তৈরি করতেছে, এই তাপশক্তিকে কাজে লাগে আমরা এই বিভিন্ন কাজ করতেছি, আমরা একটু আগে দেখলাম। এই যে অসীম পরিমাণ শক্তি আছে, এটা কখনো পুড়ে যাওয়ার সম্ভাবনা নাই, আসলে আলটিমেট অনবায়নযোগ্য বলে কোনো কিছু নেই, আসলে এটাও শেষ হয়ে যাইতে পারে কখনো, বাট আপাতত দৃষ্টিতে এটা অনেক বেশি, তো ওই জন্য আমরা বলি যে এটা শেষ হবে না কখনো, ঠিক আছে। তো এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি মানে কি, যেটা পুড়িয়ে যাবে না, যেমন এটা। আবার নবায়নযোগ্য শক্তি আরেকটু উৎস যায় বায়োমাস মানে কি, বায়োমাস মানে হচ্ছে যে গাছপালাকে আমরা হচ্ছে যে কাঠ বানাই, কয়লা বানাই, তারপরে এগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি না, তো এই বায়োমাসটা হচ্ছে যে নবায়নযোগ্য শক্তি বলা হয়, কারণ গাছপালা আবার তৈরি হবে, আমরা খাই ফেলবো, মানে আমরা হচ্ছে যে কাঠ বানাই ফেলবো আবার তৈরি হবে, কাঠ বানাই ফেলবো আবার তৈরি হবে, এটা প্রাকৃতিক, তো ওই জন্য এটা নবায়নযোগ্য। আবার তুমি হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে না, ওই যে একটু আমরা এই যে জলবিদ্যুৎ তৈরি করছি না এটার মাধ্যমে, ওই জলবিদ্যুৎ কেন্দ্রটাকে তুমি হচ্ছে যে নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে চিন্তা করতে পারো, কারণ এটা মোটামুটি ওই যে পানি তো আছে, পৃথিবীতে পানি থাকবে, পানি উপর উঠবে, আমি পানিকে ব্যবহার করে আবার বিদ্যুৎ তৈরি করতে পারবোই, শেষ হবে না অত সহজে, এটাকে নবায়নযোগ্য শক্তি বলে। আর অনবায়নযোগ্য শক্তি কি আমি বুঝে গেছো, যেটা পুড়িয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। অনবায়নযোগ্য শক্তি একটা উৎস আছে, সেটা হচ্ছে খনিজ, জীবাশ্ম জ্বালানি বলতে পারে, জীবাশ্ম জ্বালানি কি, ওই যে তেল, পেট্রোল, ডিজেল, অকটেন, এগুলো মাটির নিচে থেকে বাইর করা হয়, ঠিক আছে। এখন এই যে মাটির নিচে থেকে বাইর করা হয়, এগুলো মাটির নিচে লিমিটেড, অত একদম অসীম পরিমাণ নাই, কখনো কখনো শেষ হয়ে যাইতে পারে, ঠিক আছে। তো এই জন্য এটাকে অনবায়নযোগ্য শক্তি বলে। অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কি, এই যে মাত্র যেটা বললাম, অপরিশোধিত কল হচ্ছে এক ধরনের জীবাশ্ম জ্বালানি, সেটা হচ্ছে এই যে ডিজেল, অকটেল, তেল, পেট্রোল, এগুলা নিচ থেকে আসলে প্রথম হচ্ছে যায়, এখান থেকে এক ধরনের তেল, তরল জাতীয় একটা জিনিস বাইর করে, যেটাকে ক্রুড অয়েল বলে, সেটাকে বিভিন্ন প্রসেসিং করে তেল বানায়, তারপর মানে এই সেম জিনিসটার ভিতরে তেলও থাকে, পেট্রোলও থাকে, ডিজেলও থাকে, নেফথা না আরো অনেক কিছু থাকে, তবে সেগুলোকে এবার পরে প্রসেসিং করে তেল, ডিজেল, পেট্রোল, অকটেন, এগুলো বিভিন্ন জায়গায় ভাগ করা আর কি, মানে এগুলো প্রসেসিং করে বানায়, বিভিন্ন জায়গায় বানায়, তো এটা তুমি জীবাশ্ম জ্বালানি অধ্যায় পড়লে বুঝে যাওয়ার কথা। তো এই যে একদম খনিজ থেকে, মানে একদম ভূমির নিচ থেকে যখন উত্তোলন করা হয়, একদম যে ম্যাটেরিয়ালটা উত্তোলন করা হয়, যে তেলটা উত্তোলন করা হয়, তাকে হচ্ছে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বলা হয়, ঠিক আছে। তুমি ডাইরেক্ট আনসার দেবে কি, সেটা হচ্ছে মাটির ভূগর্ভ থেকে পেট্রোল, ডিজেল ইত্যাদি তৈরির উদ্দেশ্যে যে অপরিশোধিত তেল উত্তোলন করা হয় সরাসরি, তাকে বলা হচ্ছে যে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বলা হয়। তুমি মেইন কনসেপ্টটা দিলে তোমার নাম্বার দিয়ে দিবে হোপফুলি। বায়ু শক্তি কি, বায়ু শক্তি হচ্ছে পৃথিবীতে অবশ্যই আমরা জানি যেখানে বায়ু প্রবাহিত হয়, তো বায়ু প্রবাহিত হয়ে আমরা যদি খেয়াল করো, একটা টারবাইন লাগাই দিই, টারবাইন মাধ্যমে এখানে টারবাইনটা ঘুরলে একটা গতিশক্তি ক্রিয়েট হবে, ওই গতিশক্তিকে সামহাও কাজে লাগে আমরা এখানে আবার বিদ্যুৎ তৈরি করতে পারি, ঠিক আছে। এটা টারবাইন বাস্তবে হয়, এটা অলরেডি, ঠিক আছে। তো এটা হচ্ছে বায়ু শক্তি, মানে বায়ুর জন্য যে শক্তি আমরা
উৎপন্ন করতে পারি তাকে বায়ু শক্তি বলে। বায়োমাস কি একটাকে বলছে যে জ্বালানি, কাঠ, কয়লা এগুলোকে বায়োমাস বলে, মানে গাছ থেকে যেগুলো পাওয়া যায় তাকে বায়োমাস বলে আর কি, ঠিক আছে। তুমি একটু সুন্দর ভাষায় জাস্ট বুঝে লিখবা। জলবিদ্যুৎ কি, ওই যে পানির শক্তিকে কাজে লাগিয়ে, মানে বলতে পারো যে পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয় তাকে জলবিদ্যুৎ বলে। পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয় তাকে জলবিদ্যুৎ বলে। এটা টারবাইন, আবার ওই যে জলবিদ্যুৎ তৈরি করে ওইখানে এরকম টারবাইন থাকে মনে হয়, টারবাইনগুলোকে ঘুরাইলে সামহাও বিদ্যুৎ তৈরি হয় জেনারেটরের সাহায্যে, ঠিক আছে। আচ্ছা, এটা কনসেপ্টটা জেনারেটর কনসেপ্ট আর কি মোস্ট প্রবলি, ঠিক আছে। সৌরশক্তি কি, ওই যে সূর্যের আলো থেকে যে শক্তি পাই তাকে সৌরশক্তি বলে। সৌরশক্তি কাজে লাগে আমরা সোলার তৈরি করি, অনেকভাবে ব্যবহার করা যায়। সৌরশক্তি একটা নবায়নযোগ্য শক্তি, মানে শেষ হবে না। ভূতাপীয় বা জিওথার্মাল শক্তি কাকে বলা যায়, এটা একটু ইন্টারেস্টিং। দেখো, ভূতাপীয় শক্তির হিসেবে আমাদের পৃথিবীতে হচ্ছে, তুমি তো জানো যে এই যে একদম মাঝে বড়, মানে আমরা তো পৃথিবীর বাইরে বসবাস করতেছি, তাই না, এখানে আমরা আসি, কিন্তু পৃথিবীর একদম কেন্দ্রে বা এই যে কেন্দ্রের চারপাশে এখানে আছে আর কি। এখানে হচ্ছে যায় অনেকগুলো আগ্নেয়গিরি থাকে, এটা তুমি কখনো কোথাও দেখতে পারো ভিডিওতে, যে আগ্নেয়গিরি মাঝে মাঝে এগুলো ভূমি থেকে এরকম ধুম করে বাইর হয়, তাই না, আগুন বাইর হয়। এই যে এখানে অনেক আগ্নেয়গিরি আছে না, মানে অনেক উত্তপ্ত তাপমাত্রার কিছু আগুন আছে আর কি। তো আগুন আছে মানে কি, এখানে তাপ আছে, এই তাপগুলোকে যে শক্তি পাওয়া যায় তাকে বলছে যায় ভূতাপীয় বা জিওথার্মাল শক্তি বলে। এই তাপগুলোকে কাজে লাগে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ব্যবহার করা হচ্ছে এই তাপগুলোকে। তুমি তোমাকে একটা ফটো দেখাইতে পারলে ভালো হইতো। তুমি জাস্ট ইন্টারনেটে জিওথার্মাল এনার্জি লিখে সার্চ দিয়ে দেখবা যে কিছু আছে, এই যে এখানে এরকম কিরকম যন্ত্র, মানে এরকম এটার বিভিন্ন প্রকল্পগুলো আছে আর কি, যেখানে এই শক্তিটাকে কাজে লাগানো হয়, কাজে লাগা অন্যান্য শক্তিতে কনভার্ট করা হয়, ঠিক আছে। তো আমি বুঝাইতে পারছি আসলে জিওথার্মাল শক্তি মানে কি, আমাদের ভূগর্ভস্থ মানে পৃথিবীর কেন্দ্রে যেই উত্তপ্ত আগুন বা গলিত যে আগুনটা আছে তা থেকে যে তাপ শক্তি ব্যবহার করা যায় তাকে বলা যায় ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল শক্তি বলে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে ম্যাগমা কাকে বলে। ওই যে তোমাকে মাত্র বললাম না যে এখান থেকে ওই যে কিছু ক্ষেত্রে আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরি থেকে দেখবে যে এক ধরনের তরল গলিত লাল কিছু পদার্থ বাইর হয়। তো লাল কিছু পদার্থ, ওই লাল পদার্থ তরল পদার্থগুলোকে ম্যাগমা বলে। তুমি কি বলবো যে আগ্নেয়গিরি থেকে যে গলিত তরল পদার্থ বের হয় তাকে ম্যাগমা বলে। তড়িৎ শক্তি কাকে বলে, তড়িৎ ক্ষেত্রে যে শক্তি, তড়িৎ ক্ষেত্রে চার্জিত কণাগুলোর মধ্যে যে শক্তি বিদ্যমান থাকে তাকে তড়িৎ শক্তি বলে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রে চার্জিত কণাসমূহের মধ্যে যে শক্তি বিদ্যমান থাকে তাকে তড়িৎ শক্তি বলে। রাসায়নিক শক্তি কাকে বলে, এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি অর্জিত হয় তাকে রাসায়নিক শক্তি বলে। সিম্পল আমরা তাপ উৎপাদী বিক্রিয়া পড়ছি না, ওইখানে কিছু তাপ উৎপন্ন হয় না, তাপ উৎপন্ন হয় মানে কি, ওইখানে একটা শক্তি তৈরি হয়েছে, তাপমানিত শক্তি। তো রাসায়নিক শক্তি মানে কি, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে রাসায়নিক শক্তি বলে। ব্যাটারি কি, যে কোষে রাসায়নিক শক্তিকে, ব্যাটারির ভিতরে কিন্তু খেয়াল করি কিছু কেমিক্যাল পদার্থ থাকে, সেই কেমিক্যাল পদার্থগুলো বিক্রিয়া করে ইলেকট্রন একটু ইমব্যালেন্স ক্রিয়েট করে সামাও এবার বিদ্যুৎ প্রবাহিত করে। অর্থাৎ কি এখানে রাসায়নিক শক্তি ছিল, বিক্রিয়া করছে, বিক্রিয়ার কারণে তড়িৎ শক্তি তৈরি হয়েছে। ওই জন্য এটাকে বলতে পারো যে কোষে রাসায়নিক শক্তি বা যেখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয় তাকে ব্যাটারি বলে। আচ্ছা, এরপর কোশ্চেন হচ্ছে ফটোগ্রাফিক কাগজ কি আছে, এগুলো কি ধরনের কোশ্চেন কে জানে। দেখো, এগুলো হচ্ছে এরকম যে তুমি যখন একটু হাই লেভেলের কোনো ল্যামন্ডিং করা হয় বা ফটো বাইর করা হয় তখন দেখবো যে ওখানে একটি স্পেশাল টাইপের কিছু ফাইবার ব্যবহার করা হয়। ওই স্পেশাল টাইপের ফাইবারগুলো কেমন হয় জানো, ওইগুলো একটু আমাদের নর্মাল ফাইবার থেকে একটু আলাদা। ওইগুলো তো হচ্ছে কি তোমার এগুলো খুবই মানে আলো সেন্সিটিভ হয় আর কি, লাইট সেন্সিটিভ হয়, এগুলো খুবই লাইট মানে আলোর, এটা সেন্সিটিভ মানে কি সংবেদী, মানে আলোর সাথে বিভিন্ন রকম ধরো আলোর উপস্থিতিতে বিভিন্ন রকম একটু রিয়েকশন করার কি একটা বলতে আছে, লাইট সেন্সিটিভ বলতে পারো, লাইট সেন্সিটিভ বা আলো সংবেদী বলতে পারো। এখন আলো সংবেদী কেন, ওইটা ওই ফটোগ্রাফি করার জন্য বা ওই ফটোটা ছাপানোর সময় কাজে লাগে আর কি। তো তুমি এটা সহজে জাস্ট সংজ্ঞাটা দিতে পারো এরকম যে পেপারে যে আলো সংবেদী পেপারের মাধ্যমে ফটোগ্রাফিক কাজ করা হয় তাকে ফটোগ্রাফিক কাগজ বলে। আলো সংবেদী শব্দটা মেনশন করি, এটাই ইম্পর্টেন্ট আই থিঙ্ক। গ্রিনহাউস গ্যাস কি, গ্রিনহাউস গ্যাস আমরা সবাই জানি যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো কি করতেছে, এগুলো প্রকৃতির উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে, তাপমাত্রা বাড়িয়ে দিতেছে, আমাদের পৃথিবীতে অনেক বেশি তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, এই জন্য এগুলো গ্রিনহাউস গ্যাস বলে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস জানো, আমাদের পৃথিবীতে যে এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতেছে এগুলো সব অনেক তৈরি হইতেছে না, এখন তো ভাই পরিস্থিতি খারাপ, তাই না, প্রকৃতির এই অধিকাংশ জিনিস এই যে কার্বন ডাইঅক্সাইড মনোক্সাইডগুলো বা উষ্ণতাগুলো যে এরা যে হিটটা তৈরি করতেছে, মানে তাপমাত্রাটা তৈরি করতেছে, এরা বেশিরভাগ তাপমাত্রা আমাদের পৃথিবীতে কাজ করে 70% কিন্তু পানি, এই পানিগুলো শোষণ করে নেয়, ঠিক আছে। পানি না থাকলে আমরা বেশি থাকতে পারতাম না, বলতে পারতাম, এত গরমে এত দিনে। কিন্তু আমাদের পানি খুবই তাপ ধরে রাখতে পারে, তাপ ধারণার ক্ষমতা অনেক বেশি তার, সেই তাপগুলো নিজে শোষণ করে নেয় সমুদ্রের আর কি। তো সমুদ্র না থাকলে আমরা মোটামুটি বেঁচে থাকতে পারতাম না। আর দেখছো জিনিসগুলো কত সুন্দর করে ডিজাইন করা, তাপ বাড়তেছে, পানি নিয়ে নিচ্ছে। এখন পানি যদি বেশি না থাকে তাহলে কি পৃথিবীতে বাঁচার উপযোগী হবে না? তো এই জন্য পৃথিবীতে 70% পানি, মানে বেশি পানি কম জায়গা জমি, তাই না? ইন্টারেস্টিং বিষয়গুলো। আচ্ছা, এরপর আমাদের কনসেপ্ট হচ্ছে নিউক্লিয় শক্তি ও পারমাণবিক পদার্থ। এটার জন্য আমি তোমাকে একটু আগে কনসেপ্ট বোঝানোর চেষ্টা করি। দেখো,
এই পুরো কনসেপ্টটা আমি বুঝে দিই, তার মাধ্যমে দেখবে সবগুলো বিক্রিয়া হয়ে যাবে। ঠিক আছে, দেখো তুমি প্রথমে এটা বলো যে নিউক্লিয়ার বিক্রিয়াটা কি, নিউক্লিয়ার শব্দটা কেন আসছে এখানে, নিউক্লিয়ার এই শব্দটা কেন আসছে, নিউক্লিয়ার শব্দটা মানে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস। এখন এখানে নিউক্লিয়াস শব্দটা কেন আসছে, কারণ আমরা সাধারণত যে বিক্রিয়াগুলো করি সেখানে হয় কি আমাদের একটা পরমাণু থাকে, পরমাণু বাইরে ইলেকট্রনগুলো হচ্ছে যাই দেয়, নেয় বা শেয়ার করে, তার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়াটা ঘটে। সেই বিক্রিয়াগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, যেখানে আমাদের ইলেকট্রন নিয়ে কাজ কারবার হয়। ঠিক আছে, তো নিউক্লিয়ার বিক্রিয়া এমন এক কিছু বিক্রিয়া আছে যেখানে হচ্ছে যাই তোমার আমরা ইলেকট্রনকে কাজ না করিয়ে বরং ডাইরেক্টলি যে নিউক্লিয়াস আছে না, কেন্দ্রে একটা নিউক্লিয়াস আছে না, ওইটাকে নিয়ে কাজ করি। কি বলতে বুঝছি, ডাইরেক্ট ওইটা নিয়ে কাজ করলে সেগুলোকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। ঠিক আছে, এখন এটাকে নিয়ে কিভাবে কাজ করা হয়, এই বিক্রিয়াগুলো দুই ধরনের হতে পারে। ঠিক আছে, আমি তোমাকে বুঝাই বলি। আচ্ছা, নিউক্লিয়ার বিক্রিয়াটা প্রথমে আমি তোমাকে নিউক্লিয় বিক্রিয়াটা এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তাই ফিশন আর একটা হচ্ছে ফিউশন। ঠিক আছে, ফিউশন। প্রথমে বলি যে নিউক্লিয়া যে এনার্জিটা আছে এটাতে আসলে শক্তিটা তৈরি হয় কিভাবে। ধরো আমার একটা নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াস আছে ফর এক্সাম্পল। ঠিক আছে, এই নিউক্লিয়াসটাকে আমি একটা ভাঙবো কি দিয়ে, এটা ভাঙা হচ্ছে তাই নিউটন দিয়ে আঘাত করে। এই নিউটন বলে একটা কনসেপ্ট আছে, এই নিউটন কণা দিয়ে আমি এটাকে ধরো আঘাত করলাম, আঘাত করার কারণে এই যে নিউক্লিয়াসটাকে এখন আমি ভাঙি ধরো লেছে আমার এটা তৈরি হলো, আরেকটা এটা তৈরি হলো। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা দুইটা জিনিস তৈরি হলো, কিন্তু দেখা যাবে যে এটার যে বর লেছে এটার বর হচ্ছে 235, এটার বর হয়ে যায় দুইটা জিনিসে ভাঙলো না, ভাঙার পরে দেখবা যে এই দুইটা জিনিসের বর লেছে এটার 141 হইলো, ফর এক্সাম্পল এটার 92 হইলো। এখন তুমি দেখবে যে এইটার বর যতটুকু, এই দুইটার বর আছে না, দুইটা যোগ করলে খেয়াল করে এই দুইটার বর যোগ করলে মেবি তুমি 133 পাবা মোস্ট প্রবাবলি, আর এটার বর 233 পাবা, আর এটার বর 235। এখন তার মানে এই যে দুইটা ভাঙলো এটাতে বর একটু কম না, একটু বর কম না, কেন বর কম, এই যে বাকি যে দুই আছে, দুই পরিমাণ বর আছে, এই দুই পরিমাণ বর হচ্ছে যায় কোথায় গেল, ওই দুই পরিমাণ বর হচ্ছে যায় শক্তি হিসেবে বাইরে হয়ে গেল, শক্তি হিসেবে বাইরে হয়ে গেল। কি বলতে বুঝছি, মানে আমার কাছে একটা 235 পরিমাণ ছিল, সেটাকে আমি দুইটা জিনিসে বাংসি, এটা একটা পরমাণু নিউক্লিয়াসকে বাংসি নিউটন দিয়ে আঘাত করে দুইটা জিনিসের তৈরি হলো, কিন্তু ওই দুইটা জিনিস যোগ করে দেখলাম যে যেটা ছিল সেটা সমান নাই, তাহলে বাকি যেগুলো কই গেছে বা এগুলো শক্তি হিসেবে নির্গত হয়েছে। এখন এই শক্তি হিসেবে ঠিক আছে অল্প পরিমাণ বর বাইরে হইলো, মানে অল্প পরিমাণ বর আমার হচ্ছে শক্তিতে কনভার্ট হলো, কিন্তু এই শক্তিটা হিউজ পরিমাণ হয়। কেমনে জানো, কারণ এই শক্তিটা যে নির্গত হয় সেটা আসলে একটা সূত্র অনুযায়ী হয়, সেটা হচ্ছে আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত সূত্র অনুসারে যে E=mc², বর আর শক্তি সম্পর্ক, যেখানে বর হচ্ছে এই যে পরিমাণ বর গেল সেটা অল্প দুই পরিমাণ হলো, কিন্তু সি এর মান কত জানো, 3 × 10⁸ কিলোমিটার/সেকেন্ড। ঠিক আছে, মনে হয় তো এটা যেহেতু অনেক বড়, সি এর মান যেহেতু অনেক বড়, তো বর অল্প হইলো ধরো 3 × 10⁸। এখন এখানে এই ভ্যালুটা অনেক বড় একটা শক্তি আসবে না, অনেক বড় একটা জুল। এই জন্য নিউক্লিয়ার বিক্রিয়া হলো ইন্টারেস্টিং, কারণ এখানে এই যে এই সূত্রটার মাধ্যমে শক্তিটা ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, মানে কি বুঝছো, এই যে দুইটা জিনিস ভাঙলো, ভাঙার কারণে একটু শক্তি কনভার্ট হলো, কারণ এখানে বরের একটু ভারসাম্য হারাই ফেলে, কারণ বর যে কিছু বর শক্তিতে কনভার্ট হয়, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্টটা। তো এই যে ব্যাপারটা বাইরে হলে শক্তিতে কনভার্ট হলো, সেটা নিউটনের আলবার্ট আইনস্টাইনের সূত্রের মাধ্যমে ক্যালকুলেট করা হয়, আর এটা অনেক বেশি পরিমাণ হিউজ শক্তি দেয়। এখন এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি জানো, ধরো আমার একটা ইউরেনিয়াম, এটা আমি একটা নিউক্লিয়াস চিন্তা করছি, একটা নিউক্লিয়াস। ঠিক আছে, আচ্ছা এই নিউক্লিয়াসগুলো সাধারণত ইউরেনিয়াম হয়, ইউরেনিয়াম, কারণ ইউরেনিয়াম হচ্ছে যায় একটু অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, এগুলো একটু অস্থায়ী, এগুলোর মাধ্যমে নিউক্লিয়ার বিক্রিয়াগুলো সাধারণত করা হয়। এখানে তোমাকে আরেকটা জিনিস বলো, ধরো আমার এখানে একটা ইউরেনিয়ামের একটা ধলা আছে, ফলে অনেকগুলো কোটি কোটি নিউক্লিয়াস আছে এখানে, আমি ভাঙলাম না একটা নিউটন দিয়ে, এই ভাঙার পরে এগুলো আরো কতগুলো নিউটন তৈরি করে, নিউটন তৈরি করে এগুলাকে একটা ভাঙলো না, একটা ভাঙার পরে যে নিউটনগুলো তৈরি হয় না, সেগুলো আবার এগুলোকে আরেকটা নিউক্লিয়াসকে ভাঙতে দেখা যায় যে সেই নিউক্লিয়াস থেকে আবার কতগুলো নিউটন তৈরি হয়। মানে আমি তোকে বলতে চাইছিলাম যে একটা পরমাণু নিউক্লিয়াসকে ভাঙার পরে এখানে আর দুইটা জিনিসের তো পাশে একটা নিউটন তৈরি হয়। ফর এক্সাম্পল এই নিউটনটা এখানে ধরো এটা যদি দলা হইতো, সাথে আরো কতগুলো নিউক্লিয়াস আছে না, ওই নিউক্লিয়াসকে আবার ধাক্কা দেয়, তো সেগুলো আবার ভেঙে যায়। মানে ভাঙতে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেখানে ভাঙতে থাকে আর হিউজ পরিমাণে এনার্জি ক্রিয়েট হইতে থাকে। এই যে এটা একটা নিউক্লিয়ার বিক্রিয়া, তবে এখানে হয়েছে কি একটা জিনিস ভেঙে দুইটাতে কনভার্ট হয়েছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে যাই ফিশন। ঠিক আছে, ফিশন মানে কি ভাঙন, এটা মাথায় রাখবে। ছোট শব্দ আর বড় শব্দ, ছোট শব্দ মানে হচ্ছে ভাঙন, মানে ভাঙে ছোট হয়ে যায়। নিউক্লিয়ার ফিশন মানে কি, যেখানে একটা বড় নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র নিউক্লিয়াসে বিভক্ত হয় এবং একটা বর কমে যায়, সেই বরটা শক্তিতে কনভার্ট হয়, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। ফিশন। ঠিক আছে, এটা মাথায় রাখো। এরপর হচ্ছে আমরা ফিউশন মানে কি, এবার তুমি অন্য একটা এক্সাম্পল চিন্তা করো, এটা নিউক্লিয়ার বিক্রিয়া। এটা হচ্ছে কি জানো, দেখো ধরো আমার কাছে একটা হাইড্রোজেনের প্রোটন আছে, একটা হচ্ছে ডিউটেরিয়াম প্রোটন আছে, ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে ট্রিটিয়াম। হাইড্রোজেনের তিনটা তোমার প্রোটন পাওয়া যায়, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, যেটা বলছে হাইড্রোজেন হচ্ছে তিন ধরনের আইসোটোপ পাওয়া যায়। একটা হচ্ছে হাইড্রোজেন নিজে বা হাইড্রোজেনটা বা প্রোটিয়াম বলে সেটাকে, আর একটা হচ্ছে ডিউটেরিয়াম, আর হচ্ছে ট্রিটিয়াম। এই যে হাইড্রোজেনের দ্বিতীয় আইসোটোপ আর হচ্ছে ট্রিটিয়াম আইসোটোপটা,
এই দুইটা মিলে দুইটা সংযুক্ত হবে, এটার একটা নিউক্লিয়াস আছে, এটা একটা নিউক্লিয়াস আছে না, ধরো এই যে একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এই দুইটা নিউক্লিয়াস এখন একত্রিত একটা বড় নিউক্লিয়াস তৈরি করবে, যেটাকে বলা হচ্ছে যে তোমার এটাকে এটা সাধারণত হিলিয়াম ক্রিয়েট করে, মানে ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম মিলে হিলিয়াম ক্রিয়েট করবে। এখন এই হিলিয়াম ক্রিয়েট করে না, এরা নিউক্লিয়াসটা পরস্পর খুব জোরে ধাক্কা খাওয়ার পরে এটা আলটিমেটলি হিলিয়ামে তৈরি হয়। এখন ধাক্কা খাওয়ার সময় দেখা যায় যে এখানে যে শক্তি ছিল না দুজনের যে বল ছিল না, সেটা থেকে এটার ভর একটু কম হয়। তো একটা বর মানে এখানেও বিসর্জন যায়, ওই বরটা কিসে কনভার্ট হয়, শক্তিতে কনভার্ট হয়। কি বলতে পারছি, শক্তিতে কনভার্ট হয়, সেই শক্তিটাকে আমি ক্যালকুলেট করবো mc স্কয়ার দিয়ে, এখন এখানে আমি প্রচুর পরিমাণে শক্তি আবার পাবো। তো বুঝছি এটাকে এই যে এখানে কি হয়েছে, দুইটা নিউক্লিয়াস একসাথে হয়েছে এই জন্য এটাকে ফিউশন, মানে এটা একটা বড় শব্দ, মানে ফিউশন বড় শব্দ, 4টা 5টা লেটার আছে, 1 2 3 4 4টা, আর এখানে ফিউশন 3টা মানে কি ছোট মানে কি ভাঙবে ছোট হবে, আর বড় মানে কি বড় হবে কিভাবে, জোড়া লাগে, এটা হচ্ছে যাই জোড়া লাগে কি নিউক্লিয়াসে জোড়া লাগে, অর্থাৎ বলতে পারি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়াটা কিভাবে মনে রাখবা, সেটা হচ্ছে যে নিউক্লিয়ার বিক্রিয়ায় এক বা একাধিক পরমাণু নিউক্লিয়াস জোড়া হয় একটি নতুন নিউক্লিয়াস তৈরি এবং শক্তি নির্গত করে, মাস্ট বি, তাকে ফিউশন বিক্রিয়া বলে। আমি আশা করবো বুঝতে পারছি, কঠিন লাগে না, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা কোশ্চেনগুলোতে আসি, দেখি কি বলছে। নিউক্লিয় শক্তি কাকে বলে? নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি পাওয়া যায় তাকে নিউক্লিয় শক্তি বলে। আচ্ছা, এই নিউক্লিয়ার ক্ষেত্রে এক কথা বেশি ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ইউরেনিয়ামটা অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে। আর নিউক্লিয়ার শক্তিটা একটা হচ্ছে যে তোমার অনবায়নযোগ্য শক্তি, এটা একটু মাথায় রাখো। অনবায়ন মানে কি, এটা শেষ হয়ে যাবে কেন, কারণ প্রকৃতিতে মানে আমাদের পৃথিবীতে ইউরেনিয়ামের পরিমাণ কম, অত বেশি না, ঠিক আছে। নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে, ওই যে মাত্র দেখালাম, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস পরিবর্তনের মাধ্যমে। তুমি যদি একটু জেনারেলি আনসারটা দিতে, সেটা চাই পরমাণু নিউক্লিয়াস পরিবর্তনের মাধ্যমে যে বিক্রিয়া ঘটানো হয় তাকে নিউক্লিয় বিক্রিয়া বলে। আর তোমাকে নিউক্লিয় ফিউশন বললে তুমি ফিউশনের সংখ্যাটা দিবা, ফিউশনে বললে ফিউশনের সংখ্যাটা দিবা, ফিউশন আর ফিউশন, ঠিক আছে। নিউক্লিয় চুল্লি কি, আচ্ছা খেয়াল করো, নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, একটা বোমা তৈরি করতে পারি, আবার বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন করতে পারি, আবার অন্য কোনো কাজ করতে পারি। তো বিদ্যুৎ উৎপাদন করার জন্য নিউক্লিয়ার বিক্রিয়াগুলো যে চুল্লিতে ঘটানো হয় তাকে নিউক্লিয় চুল্লি বলে। নিউক্লিয় চুল্লি মানে কি, বিদ্যুৎ উৎপাদনের জন্য নিউক্লিয়ার বিক্রিয়া যে চুল্লিতে ব্যবহার করে ঘটানো হয় তাকে নিউক্লিয় চুল্লি বলে, ঠিক আছে। এটা বিদ্যুৎ উৎপাদনের সাথে কানেক্টেড, এর মাথায় রাখো। আর কন্ট্রোল রড কি, আচ্ছা কন্ট্রোল রড কি, এটা তোমাকে আমি মাত্র বলছিলাম, দেখো এটা দেখো, এই যে ভাই বলছিলাম না, একটা নিউক্লিয়াস ভাঙলে কতগুলো প্রোটন বাইর হয়, নিউট্রন বাইর হয়, ওই নিউট্রনগুলো আবার অন্য নিউক্লিয়াসকে ভাঙে, এভাবে একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটে, মানে বারবার হতে থাকে। এখনই খেয়াল করো, যদি এই নিউট্রনগুলা খালি ভাবে চলতে থাকে তাহলে তো পুরো ইউরেনিয়ামটাকে শেষ করে ফেলবো না, কিন্তু এই নিউট্রনটাকে একটু কন্ট্রোল করা দরকার না, কন্ট্রোল করার জন্য দরকার, এখন নিউট্রনকে ব্যানিশ করা দরকার না, যাতে আমি নিয়ন্ত্রণ আনতে পারি। ওই নিয়ন্ত্রণ আনার জন্য চুল্লিতে আমরা যেখানে নিউক্লিয়ার বিক্রিয়াটা ঘটাবো সেখানে এরকম কিছু রড ব্যবহার করা হয়, যে রডগুলো হচ্ছে যাই এই যে নিউট্রনগুলোকে শোষণ করে নিবে, যার কারণে নিউক্লিয়ার বিক্রিয়াটাকে আমি নিজে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। ওই যে নিউট্রন শোষণকারী রডটাকে কন্ট্রোল রড বলা হয়। তাহলে কন্ট্রোল রডের সংজ্ঞা কি, সেটা হচ্ছে যায় নিউক্লিয়ার চুল্লিতে নিউট্রনকে শোষণ করার জন্য যে রড ব্যবহার করে তাকে কন্ট্রোল রড বলে। নিউক্লিয়ার বোমা কি ভাই, নিউক্লিয়ার বোমা মানে কি, নিউক্লিয়ার বিক্রিয়ার সাথে যে বোমা তৈরি করে তাকে নিউক্লিয়ার বোমা বলে, বা এগুলো বলে দিবা আর কি, যে বলবা যে নিউক্লিয়ার বোমা যে বোমা খুবই ধ্বংসযোগ্য এবং হচ্ছে কি যে তোমার নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় তাকে নিউক্লিয়ার বোমা বলে। খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ, তাই না? আচ্ছা, এরপর আমরা কোয়েশ্চেন আর আছে কিনা দেখি। না, আমাদের আর কোয়েশ্চেন নাই। এরপর মোস্ট প্রবলি আমাদের এগুলো কতে আমরা সবগুলো কনসেপ্ট দেখে ফেলছি অলমোস্ট, তাই না? এগুলা কনসেপ্টগুলো আসলে বুঝছো। এখন হচ্ছে কি যে তুমি একটু সুন্দর করে লিখে দিবা, এটা হচ্ছে ব্যার কথা। ভাই তো একদম তোমার সুন্দর করে বইয়ের ভাষায় বলতে পারতেছি না, তুমি সুন্দর করে যে কনসেপ্টটা বুঝছো, মেইন তথ্যটা দিবা, আশা করি নাম্বার দিয়ে দিবে হোপফুলি। এবার আমরা খগুলোতে যাই, খগুলোতে দেখবা এখন খুব সহজ হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে, কারণ আমরা ম্যাক্সিমাম জিনিস দেখে ফেলছি, ঠিক আছে। জাস্ট সেম কনসেপ্টের আন্ডারে এখন একটু বিস্তারিত লিখতে হবে, তারপরে আমরা একসাথে আলোচনা করবো, ঠিক আছে। দেখি এগুলো ভাই মুছে ফেলি, এখন ভাই খ প্রশ্নগুলো নিয়ে আসি। ভাই খ প্রশ্নগুলো নিয়ে আসছি, এখন আমরা একটা করে দেখি, ঠিক আছে। খ প্রশ্নগুলো, প্রথম প্রশ্নটা দেখি, কাজ ধনাত্মক হয় কেন? ওই যে মনে আছে, যখন বল যেদিকে সরানো সেদিকে তখন কাজ ধনাত্মক হয়। একটা এক্সাম্পল দিয়ে বুঝে দিবা, এফ বল প্রয়োগ করছি, এস পরিমাণ সরণ করছে, এটা কাজ যেদিকে বল সেদিকে ধনাত্মক কাজ হয়ে গেছে, ব্যাখ্যা, ঠিক আছে। বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে রশি টেনে পতাকা উত্তোলন কোন ধরনের কাজ, এটা ব্যাখ্যা করে, এটা ধনাত্মক না ঋণাত্মক কাজ। দেখো বিদ্যালয়ের পতাকা কেমন হয়, একটা পতাকা থাকে, পতাকাটা তো প্রথমে নিচে থাকে, নিচে থাকে এই পতাকা, এখান থেকে একটা রশি থাকে, তাই না? এই রশিটাকে আমি এবার নিচে, এই বলটা রশিটাকে আমি টানি তো রশিটাকে টানি, তো রশিটাকে টানার জন্য আমাকে নিচের দিকে বল প্রয়োগ করতে হয়। পতাকাকে উঠে কোন দিকে, পতাকা সরণ কোন দিকে, বল কোন দিকে, এদিকে বিপরীত দিকে কাজ করতেছে, দুইটা জিনিস। তার মানে এটা কি ঋণাত্মক কাজ। চলন্ত সিঁড়ি দিয়ে উপরেটা কি ধরনের কাজ, ঋণাত্মক কাজ। ভাই বলছি এগুলা, কারণ চলন্ত সিঁড়ি দিয়ে খেয়াল করো, চলন্ত সিঁড়ি দিয়ে যখন তুমি উপরে উঠো, চলন্ত সিঁড়ি বলছে না, তার মানে লিফট বুঝাইছে মোস্ট প্রবাবলি, ঠিক আছে। তো আমাদের সবসময় বিকট সবল কাজ করতেছে, তাই না? বিকট সবল এদিকে কাজ করতেছে, সরণ কোন দিকে করতেছে, এদিকে, এটা কি ঋণাত্মক কাজ, ঠিক আছে।
আচ্ছা এখানে একটা জিনিস তোমাকে আমি বুঝাবো, এটা কিন্তু পার্সপেক্টিভ দৃষ্টিকোণ। এখানে আমাদেরকে খেয়াল করো, আমি যদি চিন্তা করি খেয়াল করো, লিফটটা কিন্তু আমাকে এদিকে ফোর্স দিচ্ছে, লিফটটা যে জিনিসটাকে উপর উঠাচ্ছে টেনে টেনে, এটা কিন্তু এদিকে ফোর্স দিচ্ছে, এদিকেই কি বলতে হচ্ছি, এদিকে ফোর্স দিচ্ছে। তো লিফট যে ফোর্স দিচ্ছে তার সাপেক্ষে কিন্তু এটা ধনাত্মক কাজ, কারণ লিফট ফোর্স এদিকে দিচ্ছে, সরণ দিকে করতেছে। কিন্তু অভিজ্ঞ সবলের সাপেক্ষে এটা ঋণাত্মক কাজ, কারণ অভিজ্ঞ সবল দিকে কাজ করতেছে, মানে লিফট এদিকে কাজ করে সাধারণত। অভিজ্ঞ সবল তুমি যা দাঁড়ায় আছো, তোমার অভিজ্ঞ সবল সবসময় তোমার থেকে নিচের দিকে, ঠিক আছে, কারণ ওই পৃথিবীর কেন্দ্র দিকে নিচের দিকে, তো তুমি সরণটা করতেছে দিকে, ওই জন্য এটা ঋণাত্মক কাজ বলে। তো সাধারণত আমাদেরকে যখন মেনশন করে দেয় না, সাধারণত আমরা অভিজ্ঞ সবল দিয়ে চিন্তা করি আর কি, ঠিক আছে। তো এটা একটা ঋণাত্মক কাজ। বলের বিরুদ্ধে কাজ বলতে কি বুঝো ভাই, এটা বলছে বল দিকে সরণ বিপরীত দিকে, বলের বিরুদ্ধে কাজ এটাই। একটা এক্সাম্পল দিবে, লিফটের এক্সাম্পল দিবা, বা লেটস অন্য একটা এক্সাম্পল দিবে, ঘর্ষণের এক্সাম্পল দিবে, নাম্বার দিয়ে দিবে 2 ঘর্ষণ। এই যে মাত্রা দেখালাম, সিঁড়ি দিয়ে নামার সময় ক্লান্তি অনুভব হয় কেন, সিঁড়ি দিয়ে নামার সময় ক্লান্তি অনুভব হয় কেন, এটা ইম্পর্টেন্ট। দেখো তুমি যখন সিঁড়ি দিয়ে উপর উঠো, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ধরো সিঁড়ি আছে এখানে, সিঁড়ি কেমন আঁকে, সিঁড়ি আঁকছো, আস্তে আস্তে উপরে উঠছো, অভিজ্ঞ সবল কাজ করছে এদিকে, তুমি সরণ কোন দিকে, উপরের দিকে, এই উপরের দিকে বলতে পারো, ঠিক আছে। তো এটা ঋণাত্মক কাজ, এই জন্য অভিজ্ঞ সবলের বিরুদ্ধে কাজ করতে, তোমাকে অভিজ্ঞ সবল ফোর্স এদিকে ঠেলতেছে, তুমি উঠতেছো উপরের দিকে, তোমার কাজ বেশি করতে হয়, মানে তোমার বেশি বল প্রয়োগ করতে হয়, বেশি বল প্রয়োগ করতে হয়। কিন্তু যখন তুমি নিচের দিকে টানো, অভিজ্ঞ সবলের নিচের দিকে টানতেছে, তুমিও নিচের দিকে আসতেছ, তো তোমার সাহায্য হয় আর কি, তোমাকে সাহায্য করো অভিজ্ঞ সবল উঠলো, তো তখন তোমার কষ্ট কম হয়, মানে ক্লান্তি কম অনুভব। এটা তোমাকে আমি অনুভব বুঝে দিচ্ছি। দেখো তুমি যাইতে চাচ্ছ করলে, তুমি এখানে দাঁড়ায় আসো, তুমি দিয়ে যাইতে চাচ্ছ, এখন তোমাকে আমি এই দিক থেকে আরো 10 নিউটন বলে ঠেললাম, তুমি সহজে যাইতে পারবে না, তুমি 2 নিউটন দিলে এখন চলে যেতে পারবা, মানে তোমার কষ্ট কম করা লাগতেছে, তোমার নিজের বল কম দেওয়া লাগতেছে। কিন্তু তুমি এদিকে যাইতে চাচ্ছ, আমি 10 নিউটন এইদিকে না ঠেলে তোমার এইদিকে ঠেলতেছি, তোমার এখন আরো বেশি শক্তি দেওয়া লাগবে না, তোমার 12 নিউটন দিলে তুমি যাইতে পারবা হয়তো একটু, কারণ আমি তোমার বিপরীত দিকে ঠেলতেছি। তো সেম এটাও, যে আমি যখন উপর উঠে সিঁড়ি দিয়ে, তখন অভিজ্ঞ সবল আমার নিচে ঠেলতেছে, আমি নিচে ঠেলতে হয় উপরের দিকে, বেশি কষ্ট হয়। কিন্তু যখন আমি নিচে নামি, অভিজ্ঞ সবলের নিচে ঠেলতেছে, আমিও নিচে নামতে চাচ্ছি, মানে আমি নিচে বল দিই, তো দুইটা মিলে একটু লাভ হয় আর কি আমার। পাহাড় থেকে নিচে নামাক, এটা সেম কোয়েশ্চেন। দুটি বস্তুর মধ্যে সমবল প্রয়োগ করলে সমান কাজ নাও হতে পারে, ইন্টারেস্টিং। দেখো সমান কাজ হওয়ার জন্য কি হতে হবে, কাজ মানে কি, এফ এস, সমান বল দিতে হবে, সমান কাজ স্মরণ করতে হবে, তবেই তো আমার সমান বল পাবো, তাই না, সমান কাজ পাবো। আমি কথা বুঝিও, কাজ সমান, ধরো একটা ডাব্লিউ ইকুয়ালস টু F1 S1, আর একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু F2 S2। এখন এই ডাব্লিউ আর এই ডাব্লিউ সমান হইতে হলে এফও সমান হইতে হবে, এসও সমান হইতে হবে, তাই না। না এটা একটু আসলে ভুল বলছি, মানে তোমার গুণফলটা সমান হইতে হবে, এটা বলতে হবে, গুণফলটা সমান হইতে হবে। কারণ খেয়াল করো, এফ আর এস সমান না হয় সমান হতে হবে, ধরো 25 × 2, আর এখানে 10 × 5, তো 5 10 50, 5 25 × 50 50 50 সমান সমান, কিন্তু বল আর বল কাজ তো সমান না। এটা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম যে বল সমান, এই এখানে আমাদেরকে কোশ্চেন বলে দিয়েছে। দেখো আমি যদি তোমাকে জিনিসটা এবার আরেকটু নতুন করে দেখাই, আচ্ছা এটা না বলে আরেক জায়গায় লিখি, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এটা F1 S1, W2 ইকুয়ালস টু F2 S2। এখন আমাদের বলতে দুটি বস্তুর মধ্যে সমান বল প্রয়োগ করলো, ধরো প্রথম বস্তু F1 আর দ্বিতীয় বস্তুর ভিতরে F2 বল প্রয়োগ করছি, ঠিক আছে, দুটি বস্তুতে F1 ইকুয়ালস টু F2 সমান প্রয়োগ করছি, সমস্যা নাই, মানলাম। কিন্তু তার বাদেও W1 আর W2 সমান নাও হতে পারে, কেন, কারণ S1 আর S2 সমান নাও হতে পারে, কেন S1 আর S2 সমান নাও হতে পারে, কিভাবে খেয়াল করো, আমি ধরো একটা ছোট ভারী বস্তুর উপর, ধরো এই যে একটাই বস্তু, এটা ধরো 100 কেজি, ফর এক্সাম্পল 100 কেজি বস্তু, আমি এখানে 100 নিউটন বল প্রয়োগ করছি, এটা একটু যাইলো। কিন্তু আমি যদি এবার 100 সেম পরিমাণ বল প্রয়োগ করি, যে 100 নিউটন সমান বল বলছে না, তো সমান বল যদি আমি এবার একটা 5 কেজি বলের উপর বস্তু প্রয়োগ করি, তাহলে এটা অবশ্যই বেশি দূরে যাবে। এটা যত দূরত্ব যাবে এটা আরো অনেক বেশি দূরত্ব যাবে, কারণ এটা বড় অনেক কম, এটার বড় অনেক বেশি, তাই না। এটা বড় অনেক কম বিধে এটা বেশি দূরত্ব যাবে, অর্থাৎ এস সমান হবে না, অর্থাৎ সমান বল প্রয়োগ করার কারণে কিন্তু সম দূরত্ব সরণ না হওয়ার কারণে হচ্ছে কি যে আমি সমান কাজ নাও হতে পারে, কেন, মেইন কারণটা কি, কারণ হচ্ছে বর সমান না। তাছাড়া আমি তোমার যদি এটা আরেকটা একটু বলি সুন্দর করে, যে দুটি বস্তুর মধ্যে সমান প্রয়োগ করা হলেও সমান কাজ হবে না, সমান নাও হতে পারে, কারণ এখানে বর সমান নাও হতে পারে। আমি আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। বর সমান হলে যদি এখানে বর 100 কেজি দুই জায়গায় বর 100 কেজি হইতো, তাহলে সমান কাজ হইতো, কিন্তু এখানে বরটা ডিফারেন্ট হইলে কাজটা ডিফারেন্ট হতেই পারে, ঠিক আছে। আমি আশা করি বুঝতে পারছি। 250 জুল কাজ বলতে কি বোঝায়, বা এটা ওই যে এটা তো এগুলোতে ইজি, এগুলোর জন্য কি করবা, সেটা হচ্ছে তুমি কাজ রিলেটেড ইকুয়েশনটা লিখবা, W ইকুয়ালস টু F S। এখন এটাকে 250 জুল, তাই না, 250 জুল, 250 এর জন্য কত, 250 × 1 250, তারপরে 50 × 5 250। তুমি বলতে পারো যে কোনো 50 × 5 বলতে পারো, তুমি এটা অনেকবার বলতে পারো যে 250 জুল কাজ বলতে বোঝায় যে কোনো বস্তুর উপর 250 নিউটন বল কাজ করে 1 মিটার সরণ, বা বলতে পারো যে 50 নিউটন বল প্রয়োগ করে 5 মিটার সরণ, বা 5 নিউটন বল প্রয়োগ করে 50 মিটার সরণ, যে কোনো একটা কিছু বললে হবে। কাজ ও শক্তির একক অভিন্ন ব্যাখ্যা করে, এটাকে ভাই বলছিলাম শুরুতে, মনে আছে, আসলে মনে আছে। তুমি প্রথমে কি করবা, কাজের সংজ্ঞা দিবা, শক্তির সংজ্ঞা দিবা। কাজের সংজ্ঞা কি, এই যে বলে দিবা যে বল প্রয়োগ
বল প্রয়োগের কারণে মানে আমি যদি সুন্দর করে বলার চেষ্টা করি সেটা হচ্ছে কোনো বস্তু বল প্রয়োগ করলে যে স্মরণ করে তাহলে ওই বল আর স্মরণের গুণফলকে কাজ বলে। আর শক্তি মানে কি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। মানে কি বলবো যে শক্তি হচ্ছে একটা জিনিসের ভিতরে মানে ওই কাজ করার একটা পটেনশিয়াল, কাজ করার একটা সামর্থ্য, সেটা হচ্ছে শক্তি। আর ওই শক্তি থেকে যে পরিমাণে শক্তি ইউজ করা হয় তাকে কাজ বলে। কি বলছি বুঝছি? আমার কাছে 100 জুল শক্তি আছে, সেই জুল থেকে আমি 50 জুল একটা কাজ করছি, মানে শক্তি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করা যাইতে পারে। ঠিক আছে, এগুলো বলে দিবা, দুই একটা কথা সংজ্ঞা বলে দিবা, এরপরে দুই একটা কথা বলে দিবা, এরপরে বলে দিবা হ্যাঁ কাজের শক্তিও জুল, শক্তির একক জুল, কাজের শক্তি অভিন্ন রাশি, এটা বলে দিবা। দুইটার একক ভিন্ন, মাত্রা ভিন্ন, এগুলো বলে একক বলে দিবা। ভাই ওগুলো আরো ডিটেলসে বলার চেষ্টা করছিলাম, তুমি সুন্দর করে লিখে দিলে হইলো। এরপর তাতে চলে যায়। ঠিক আছে, পরের কোশ্চেনটা বলছে যে একই কাজ জলদি করার সাথে ক্ষমতার সম্পর্ক ব্যস্ত হয়ে। ভাই এগুলো আমি তোমার ডিটেলসে বোঝানোর চেষ্টা করি, তুমি যদি বুঝে থাকো আর কি, আমি তোমার আরো বলে দিচ্ছি। দেখো আমরা জানি কি পি ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি, মানে একই কাজ বলছে মানে কি ডাব্লিউটা কনস্ট্যান্ট, ধরো ডাব্লিউটা সেম আর কি। তো আমি যদি ডাব্লিউটা সেম যেহেতু আছে, আমি এটা ডাব্লিউটা বাদ দিয়ে আমি বলতে পারি যে ফি ইজ প্রপোর্শনাল টু 1/t। খেয়াল করো, মানে একই কাজ যেহেতু ডাব্লিউটা কনস্ট্যান্টের জন্য এটা বাদ দিয়ে প্রপোর্শনাল চিহ্নটা আনছি 1/t। মানে কি আমি যদি সময় বেশি লাগাই তাহলে আমার কাজ ক্ষমতা কমে যাবে, সময় কমাইলে ক্ষমতা বেড়ে যাবে। সময় আর ক্ষমতার ব্যস্ততার প্রতি সম্পর্ক বোঝা যাচ্ছে যে 1/t সম্পর্ক। মানে কি তুমি একটা জিনিসটা না, মানে একটা ভগ্নাংশের আমরা জানি না যে এই যে লবের মান, এটা লব না, হ্যাঁ সরি এটা হরের মান বাড়ালে লবের মান কমে যায় না, সরি এই পাশেরটা কমে যায় না। আর যদি হরের মান হচ্ছে কমায় তাহলে এটা বেড়ে যায়। এখানে হরে কি আছে সময়, সময় বাড়ালে ক্ষমতা কমবে, সময় কমালে ক্ষমতা বাড়বে। এটা স্বাভাবিক বুঝে, আমি বুঝে বলছিলাম না যে সময় কম লাগালে তো ক্ষমতা বেশি, তাই না? সে 50 জুল কাজ করছে, একজনের সময় কমে লাগাইছে তার মানে তার ক্ষমতা বেশি, সে অল্প সময় করে ফেলছে। আরেকজনে সময় বেশি লাগাইছে তাহলে তার ক্ষমতা কম, কারণ সে সেম কাজ করতে বেশি সময় লাগাইছে। এখান থেকে বোঝা যাচ্ছে, এগুলো তো খুবই বোঝার জিনিস, আশা করি বুঝছো। ঠিক আছে, একটি বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা এত বলতে ব্যাখ্যা করো। ক্ষমা মানে কি এই যে সংখ্যা জাতীয় এগুলো বলতে বুঝাই কি বুঝাই বলে ওই যে ইকুয়েশনটা লিখে ফেলবো ওই রিলেটেড। তো এটার ইকুয়েশনটা কি 2200 ফিজিক্স ক্ষমতার ইকুয়েশনটা কি ডাব্লিউ ডিভাইড বাই টি। ডাব্লিউ মানে কি কাজ, টি কত, টিটাকে নিচেরটাকে 1 করে দাও 1, আর উপরেরটা হচ্ছে 200 মেগাওয়াট হতে হবে, তারপরে এটা হচ্ছে মেগাওয়াট আসবে। ঠিক আছে, 200 মানে কাজ 200 হইলেই তো, আর নিচেরটা 1 হইলে তো 200 আসবে, সংখ্যাটা 200 আসবে। আর ক্ষমতার একক এখানে হচ্ছে মেগাওয়াট ইউজ করছে, যেন আমি 200 মেগাওয়াট করে দিব। অর্থাৎ আমি বলতে পারি কি সেটা হচ্ছে এটা বলতে বোঝায়, মানে 200 মেগাওয়াট বলতে বোঝায় সে প্রতি সেকেন্ডে ক্ষমতা মানেই তো এটা যে প্রতি সেকেন্ডে, মানে একক সেকেন্ডে কাজ সম্পাদিত কাজের পরিমাণ, তাই না? তো 200 মেগাওয়াট বলতে বোঝায় যে প্রতি সেকেন্ডে বা একক সময়ে সে এত পরিমাণ কাজ করতে পারবে, 200 মেগাওয়াট কাজ করতে পারবে। এটাই হচ্ছে কথাটা, এক কথায় আনসার। ঠিক আছে, ক্ষমতার মাত্রা কি, ক্ষমতার মাত্রা মানে কি, ক্ষমতার মাত্রাটা বের করে দিবা, বলতে বোঝায় মানে বের করে দিবা। ক্ষমতার মাত্রা কি ফিজিক্যাল টু কি ডাব্লিউ ডিভাইড বাই টি। ডাব্লিউ মানে কি কাজ মানে কি কাজ মানে হচ্ছে এফ এস, আর নিচে কি টি। তো বলের একক কি, বলের একক আচ্ছা মাত্রা বলছে না, মাত্রা বলছে, তার মানে মাত্রার কথা চিন্তা করতে। বলের মাত্রা কি, হ্যাঁ বলের মাত্রা বাইর করার জন্য তুমি বলের ইকুয়েশনটা লিখো এম এ এস ডিভাইড বাই টি। এখন তো তুমি এগুলো মৌলিক রাশিতে চলে আসছে, মৌলিক রাশিতে আসে না এখন, এটা মৌলিক রাশিতে আসে না, বাট এটা আমরা সবাই জানি যে এলটি ইনভার্স টু, এটা আমরা জানি। এম কি, এম হচ্ছে কিলোগ্রাম, তাই না? আচ্ছা সরি এটা তো একক বলতেছি, এম হচ্ছে এম মানে বরের মাত্রা হচ্ছে এম, এর মাত্রা এলটি ইনভার্স টু, এস এর মাত্রা হচ্ছে এস কি, এস হচ্ছে দূরত্ব। ঠিক আছে, তো দূরত্ব হইলে এটা এল আসবে, আর নিচে একটা টি আর একটা আছে, তো এম এল স্কয়ার টি ইনভার্স 3। ঠিক আছে, এম এল স্কয়ার টি ইনভার্স 3, এই যে এল এল গুণ হয়ে এল স্কয়ার টি উপর আরেকটা টি ইনভার্স হয়ে যাবে, তো টি ইনভার্স 3 হয়ে যাবে। ঠিক আছে, এম এল স্কয়ার টি ইনভার্স 3। আমি আশা করি বুঝতে পারছি এটা হচ্ছে মাত্রাটা। 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা হয়, ব্যাখ্যা করো। 1 জুল বলছে না, এই যে 1 জুল, তো জুল মানে কি শক্তি বা কাজ। তো কাজ ক্ষমতা সময়, এটার একটা সূত্র আছে না, সেটা কি ফিজিক্যাল টু ডাব্লিউ টি, ইকুয়েশনে লিখে বলবা। এখন আমাদেরকে 1 জুলের কথা বলছে না, 1 জুল মানে কি ডাব্লিউ ইকুয়ালস টু ফিটি। এখন খেয়াল করো মানে কাজেরটা, জুল মানে তো কাজ, তাই না? কাজটা চিন্তা করো। তো এখানে 1 জুল করার জন্য কি করতে হবে, দেখো 1 জুল মানে কি এটাকে 1 হতে হবে, একটাকে 1 হতে হবে। তো 1 ওয়াট মানে 1 ওয়াট, আর এটা হচ্ছে 1 সেকেন্ড, মানে কি ওয়াট পার সেকেন্ড। তো আমরা বলতে পারি যে এটা 1 ওয়াট পার সেকেন্ড। তো এই যে ক্ষমতার একক ওয়াট আর কি, আর সময় সেকেন্ড। তো 1 ওয়াট সেকেন্ড মানে কি এই যে 1 জুল, তাই না? এটাকে তো আমি আবার 1 জুল বলতে পারি, বুঝো না? কারণ এই যে এটাই তো ডাব্লিউ পাইছিলাম আমি, এটা তো ডাব্লিউ 1 ওয়াট ইনটু সেকেন্ড, মানে 1 ওয়াট আর 1 সেকেন্ড গুণ করলে তো আমি 1 জুল পাইতেছিলাম। কথা বুঝো না? ওয়াট সেকেন্ডটাকে গুণ করলে তো আমি 1 জুল পাইতেছিলাম। আমি আশা করি বুঝতে পারছি। এই সেমই জিনিসটা লিখে দিবা হয়ে যাবে। গতিশক্তি বিভব শক্তি, গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। গতিশক্তি খেয়াল করো, ইকুয়েশনটাকে হাফ এম বি স্কয়ার। এখন খেয়াল করো, এম তো বর সবসময় পজিটিভ, তাই না? বর কখনো শুনছে -100 কেজি হয় না, কখনোই না। বর সবসময় পজিটিভ, আর স্কয়ার আছে কোনো একটা কিছুর উপরে স্কয়ার আছে, সেটা সবসময় পজিটিভ ভ্যালুই দিবে। মানে কি বি এর মান মাইনাস হইলো -2 ধরো, স্কয়ার করে দিলে প্লাস পড়ে যাবে, 2 হইলো প্লাস পড়ে যাবে, মানে বি এর মান কখনো মাইনাস হতে পারবে না যেহেতু স্কয়ার আছে। তো পুরো জিনিসটা কখনো নেগেটিভ হতে পারবে না, এই জন্যই কথা সেটা যে হাফ এম বি স্কয়ার কখনোই ঋণাত্মক হতে পারে না, মানে গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, কারণ এম পজিটিভ, বি স্কয়ার কারণে বিটা পজিটিভ হয়ে যাবে সবসময়।
একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? আচ্ছা এই কোশ্চেনটার আগে আমরা নিচের কোশ্চেনটা দেখি। নিচের কোশ্চেনটা কি বলতে দেখো, কোন গতিশীল বস্তুর ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। যদি এখানে আমাকে ভরবেগ সমান বলছে আর গতিশক্তি বেশি হবে কিনা চেক করতে বলছে, মানে কি ভরবেগ আর গতিশক্তির কানেকশনটা লাগবে, তো সেটা আমাদেরকে এই কোশ্চেনে বলছে। আমরা তাহলে এটা আগে করে ফেলি, ঠিক আছে? যে কোনো গতিশীল বস্তুর ভরবেগ ও গতিশক্তির কানেকশন। এখন ভরবেগ ও গতিশক্তির কানেকশন, আচ্ছা আমরা গতিশক্তি মানে কি গতিশক্তি ইকুয়ালস টু ই কাইনেটিক, কে ফর কাইনেটিক এনার্জি, ই কে ইকুয়ালস টু কি জানি আমরা হাফ এম বি স্কয়ার। এখন কিন্তু ভরবেগ বলে কিছু না, এখন আমি যদি ভরবেগ আনতে চাই, আমি মানে গতিশক্তির সাথে বেগের কানেকশন আছে, ভরের কানেকশন আছে, কিন্তু ভরবেগের তো কানে। ভরবেগ মানে কি, ভরবেগ মানে এম ইন্টু বি, তাই না? ভরবেগ মানে এম ইন্টু বিটা মাথায় রাখতে পারো, ঠিক আছে? ভরবেগ মানে হচ্ছে যাই ভরবেগের গুণফল। তো এখন ভরবেগ আনতে পারি কিভাবে খেয়াল করো, আমি যদি উপরে একটা এম বি করে দিই, ঠিক আছে, এরপর একটা স্কয়ার দিই, নিচে একটা 2 দিই, তাহলে এখানে একটা এম ছিল, কিন্তু এখানে হোল স্কয়ার দেওয়ার কারণে এই যে স্কয়ার এটার উপর আছে, আমি একটা এম বেশি লিখে আসছি, নিচে একটা এম দিয়ে ভাগ করে দিই, তাহলে আলটিমেটলি এটা চলে আসবে আবার, ঠিক আছে? তাহলে আমি উপরে এই যে এম বি জায়গায় আমি ভরবেগকে আবার পি দিয়ে প্রকাশ, সেটা বাঁধা রাখো, আমি পি স্কয়ার লিখে দিতে পারি এম বি জায়গায়, আর নিচে একটা 2m চলে আসতে পারছি। এখন আমি একটা ভরবেগের সাথে, এই যে ভরবেগের সাথে একটা গতির সম্পর্ক মানে গতিশক্তির কানেকশন পেয়ে গেছি। তো আমি এই যে এটা ডান পারে ভরবেগের সাথে গতিশক্তির কানেকশন কি, ইকুয়ালস টু ই কে ইকুয়ালস টু পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, ঠিক আছে? এখন আমাকে বলছে এবার আমরা এই কোশ্চেনটা আসলে দেখো, হালকা ও ভারী বস্তু, ঠিক আছে, ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? দেখো তুমি এটাকে একটা দেখা, ধরো এটা একটা হালকা বস্তুর জন্য, ধরো হালকা বস্তুর জন্য এই কানেকশনটা লেখো তুমি, ই কে ইকুয়ালস টু পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। ধরো হালকা বস্তুর বরটাকে এমন চিন্তা করো, আর ভারী বস্তুর জন্য এই সেম কানেকশনটা লিখো, ই কে ইকুয়ালস টু পি স্কয়ার ডিভাইড বাই 2m। এটাকে ই কে 2 দাও, এটাকে ই কে 1 দাও, ঠিক আছে? কারণ গতিশক্তি ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? আর এটাকে m 2 দাও, কারণ বর আমাদেরকে সেম বলছে, একটা হালকা আর একটা বর ডিফারেন্স বলছে, কারণ কই যে বর, এই যে একটা হালকা বর আর একটা ভারী বর, তবে বরগুলো সমান না, একটাকে এমন দিলাম আর একটা m2 দিলাম, কিন্তু আমাদেরকে হালকা বস্তু আর ভারী বস্তু বলে দিয়েছে যেহেতু, তার মানে আমরা বুঝতে পারতেছি যে m2 গ্রেটার দেন m1, ঠিক আছে? এই যে m2টা বড়। এখন তুমি চিন্তা করো, দেখো আমাকে বলছো যে কোনটির গতিশক্তি বেশি হবে, এই যে একটার গতিশক্তি ই1 আর একটার গতিশক্তি ই2। এখন গেল পি তো সেম, তাই না? পি তো সেম। এখন গেল ধরো পিটা লিখছে 100, আচ্ছা পিটা 100 চিন্তা করো, ফর এক্সাম্পল 100 চিন্তা করো, ধরো 100 স্কয়ার, আর এই পাশে 100 স্কয়ার, আর নিচে একটা 2 ইন্টু, এটা একটা 2 ইন্টু, কিন্তু এখানে m1 ধরো লেখছে ছোট, m1 বড়, লেখছে না, এটা আমাদেরকে বলছে যে এই যে একটা হালকা মানে কি m1টা ছোট, এই যে m1টা ছোট, এই m1টা ছোট, m2টা বড়, তো m1টা ছোট তার মানে লেখছে 10, আর m2টা কত লেখছে 20। আমরা এখন জাস্ট কন্ডিশনটা ম্যাচ করে একটা করলাম। তুমি অবশ্যই দেখবে যে এখানে খেয়াল করো ভগ্নাংশের নিচে কত, নিচে যেটা ছোট জিনিস, আর এখানে ভগ্নাংশের নিচে বড় জিনিস, এই যে 2 ইন্টু 40, আর এটা 2 ইন্টু 10, 20 হবে, আর এখানে 40 হবে। আমরা এটা কি জানি না যে ভগ্নাংশের নিচের এই যে হরটা যত বড় হয় তত এই যে পুরো আলটিমেটে যে ইকেটা এই পাশে যে জিনিসটা থাকবে ইকে এটা ছোট হইতে, এটা মানে এই নিচেরটা বড় হলে এটা ছোট হতে থাকবে, মানে ভগ্নাংশের এই যে হর হচ্ছে বড় হইলে এই যে আলটিমেট ভগ্নাংশের মানটা এই যে ইকে যে সমানটা হচ্ছে ছোট হয়ে যাবে, আর এখানে এটা যেহেতু ছোট তো এই ইকে 1টা বড় হয়ে যাবে। কি বলতে বুঝছি? হয়তো তুমি বলতে পারো যে তাহলে কি যদি একটা হালকা বস্তু ভারী বস্তুর ভরবেগ সমান হয় তাহলে হচ্ছে কি যে তোমার এই যে যেটা হচ্ছে হালকা বস্তুটার গতিশক্তি বেশি হবে। কি বলতে বুঝছি? কেন? কারণ এই যে ভগ্নাংশের নিচে হচ্ছে তাই হরের মানটা ছোট আসতেছে। এটা তুমি বুঝে দিবে যে প্রথমে দুটো কানেকশন লিখবা, তোমাকে সংখ্যা দেখানো লাগবে না, তোমাকে এই জিনিসগুলো দেখানো লাগবে না। তুমি লিখবে যে যেহেতু m1 লেস দেন m2 সুতরাং ek1 গ্রেটার দেন ek2, মানে এই যে এটা যেহেতু এটা থেকে ছোট তার মানে এটা থেকে উল্টা বড় হবে, ইকে এই যে এটা থেকে বড় হবে, কারণ এটা ছোট এটা থেকে। আমি আশা করি বুঝতে পারছি কেন এটা তো এই যে সংখ্যা দিয়ে দেখা দিলাম, ঠিক আছে? এটাই লিখে দিবে, একদম এটাই লিখে দিবে, আর কিছু লেখা লাগবে না, একদম এটাই বিশ্বাস করে এটা লিখে দিবে, আর বুঝে কিছু করা লাগবে না। আচ্ছা এখানে কেন খালি m1 আর m2 কে কনসিডার করতেছি, m1 বড় m2 বড়, কারণ খেয়াল করো বাকি সবগুলো সেম, পিও সেম, কারণ আমাদেরকে ভরবেগ একই বলছে, যে ভরবেগ সমান বলছে, তার মানে পি এখানে ম্যাটার করতেছে না, 2 ম্যাটার করতেছে না, এটা একটা সংখ্যা কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, খালি পরিবর্তনশীল এই দুইটা, মানে ডিফারেন্স এই দুইটার ভিতরে, তো ওই দুইটার ভিতরে ওই দুইটাই ডিফারেন্সটা ক্রিয়েট করবে, তো ওই দুইটাকে কনসিডার করতে হবে আমাকে। আমি আশা করি বুঝতে পারছি। এরপর বলছে ক্রিকেট খেলার বলার দৌড়ে বল করে কেন? ভাই এটা কমন সেন্স, জড়তার কারণে, মানে কি যখন বোলারটা দৌড়ে আসে জড়তার কারণে বলতে পারো, তাছাড়া বলতে পারো যে হ্যাঁ জড়তাই, আর কিছু না। তোমার বলটা যখন আমরা শিখছি না কোন একটা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই, তাই না? বলারটা যখন বলটা নিয়ে হাতে নিয়ে দৌড়াই বলারটা একটা জড়তা পায়, গতি জড়তার সাথে বলটা একটা গতি জড়তা পায়, যখন সে এরপরে বলটাকে ছাড়ে তখন সে একটু বেশি শক্তি নিয়ে মানে মারতে পারে আর কি জিনিসটাকে, যে আগে জড়তা আছে আবার বলটাকে সে নিজেও মারতেছে, তো এটা একটু মানে বেশি বল পাওয়ার জন্য সেটা হচ্ছে যাই বলের একটু দৌড়ে আসে, এক কথা, এটা আর কিছু না। কোন বস্তুর বিভব শক্তি 60 জুল বলতে বোঝায় কি? এটা তোমাকে কিভাবে বোঝাই দেখো, তুমি এটা মুছে ফেলি আগে, বলতে চাই কোন বস্তুর বিভব শক্তি 60 জুল বলতে কি বোঝায় দেখো,
এটা তুমি এভাবে চিন্তা করতে পারো, দেখো যে এটা প্রথম কথা এটা বলতে পারো যে কোন বস্তুর বিভব শক্তি 60 জুল বলতে বোঝায় যে সেই বস্তুটি অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য 60 জুল শক্তি অর্জন করছে, কাজ করার জন্য 60 জুল শক্তি অর্জন করছে। কি বলতে বুঝছি? অবস্থান ও আকৃতি পরিবর্তনের জন্য 60 জুল শক্তি অর্জন করছে। এখন এটা কিভাবে বলতে পারো? দেখো মানে বলতে পারো যে একটা বস্তু ভূমি থেকে ধরো 60 জুল একটা নির্দিষ্ট পরিমাণে উচ্চতা উঠেছি, এখানে আমি একটা নির্দিষ্ট উচ্চতা উঠেছি যাতে সে 60 জুল কাজ করতে পারে, ঠিক আছে। এখন এটা বলবো যে আবার যে এই যে আগের আদি অবস্থান থেকে এখানে উঠেছি না, এখন কিন্তু আমি যদি এটাকে আবার আদি অবস্থানে নিয়ে আসি তাহলে কিন্তু সেটার শক্তিটা আবার 0 জুল হয়ে যাবে, ঠিক আছে। এখানে উঠার কারণে শক্তিটা পাইছে, আবার নিচে নামলে আদি অবস্থানে নিয়ে আসলে 0 জুল হয়ে যাবে, এটা বলতে পারো। এই দিকটা কথা বলে দিলে আনসার দিয়ে দিবে আশা করি। তুমি তাহলে কি বলবা কি? সেটা হচ্ছে তাই কোন বস্তুর বিভব শক্তি 60 জুল বলতে বোঝায় যে ওই বস্তুটি তার অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য 60 জুল শক্তি লাভ করেছে। আবার সেই বস্তুটা যদি আমরা অবস্থান পরিবর্তন প্রশমিত করে আগের অবস্থান বা পূর্বের অবস্থানে নিয়ে আসি তাহলে তার শক্তি আবার 0 হয়ে যাবে। আনসার ডান, ঠিক আছে। এটা তুমি এভাবে বলতে পারো, এটা দিয়েও চিন্তা করতে পারো, আবার স্প্রিং দিয়েও চিন্তা করতে পারো। ধরো একটু প্রসারণ করছিলাম এক দূরত্ব, প্রসারণের জন্য এখানে 60 জুল শক্তি আসছে, আবার সেটাকে ছেড়ে দিলে মানে আগের অবস্থানে যে স্প্রিংটাকে আবার নর্মাল অবস্থায় নিয়ে আসলে 0 জুল হয়ে যাবে, ঠিক আছে। এটাই উচ্চতা বাড়িয়ে কোনো নির্দিষ্ট বস্তুকে ছেড়ে দিলে পূর্বের চেয়ে বেশি জোরে ভূমিকে আঘাত করবে কেন? খেয়াল করো, একটা বস্তু ধর একটা এই যে উচ্চতা ছিল, এটাকে আমি এখন ছেড়ে দিচ্ছি, এখানে আসে একটা আঘাত করবে, সে কি পরিমাণে কি শক্তিতে আঘাত করবে? এখানে যে পরিমাণ শক্তি ছিল সেই শক্তি নিয়ে আঘাত করবে। এখন আমি এটার উচ্চতা আরেকটু বাড়িয়ে দিলাম, ধরো বস্তুটাকে আমি এবার আর একটু উপর থেকে ছাড়লাম, তো অবশ্যই উচ্চতা বেড়ে গেছে, আর একটু বেড়ে গেছে না, এটা একটু বেড়ে গেছে না, তো বেড়ে যাওয়ার কারণে সে এবার বেশি শক্তি আছে, এখানে বেশি শক্তি নিয়ে এবার আঘাত করবে, কারণ এখানে আমরা জানি যে শক্তির পরিমাণ হচ্ছে mgh, এখানে বেশি শক্তি, এখানে কম শক্তি, বেশি শক্তি নিয়ে আঘাত করবে তো বেগ বেড়ে যাবে, কমন সেন্স। স্প্রিং সঞ্চিত করলে এটা সঞ্চিত শক্তি হয় কেন? কারণ ওই যে অবস্থার পরিবর্তন, এটা আকৃতির পরিবর্তন যদিও আসলে বলা যায়, বা অবস্থানের পরিবর্তন বলতে পারে, সমস্যা নেই। স্প্রিং ছিল এরকম, আমি এটাকে করেছি, অবস্থানের পরিবর্তন হয়েছে, এখানে কিছু শক্তি সঞ্চিত হয়েছে, ঠিক আছে। আর সেই শক্তি কি পরিমাণ শক্তি সঞ্চিত হয় সেটার পরিমাণ হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, কি হচ্ছে স্প্রিং ধ্রুবক, অ্যাক্সিসে কি পরিমাণ সঞ্চিত প্রসারিত করলাম সেই পরিমাণ অনুসারে আমার এখানে শক্তি জমা থাকবে, ঠিক আছে। এগুলো বলে দিবা, এটা মেনশন করে দিবা, নাম্বার দিয়ে দিবে। কোন নির্দিষ্ট স্প্রিংকে যত বেশি সংকুচিত করতে চাও তত বেশি শক্তির প্রয়োজন, এটা কমন সেন্স। দেখো তুমি স্প্রিংকে যত বেশি সংকুচিত, আচ্ছা এটা প্রসারিত হতে পারে, সংকুচিত হতে পারে, প্যারা নেই, কারণ মানে সাম্যাবস্থা থেকে চেঞ্জ করলে শক্তি দেওয়া লাগবে বা লাগবে, ঠিক আছে। দেখো ধরো এই স্প্রিংটা এবার সাম্যাবস্থায় এখানে ছিল, নর্মালি এরকম থাকে, আমি এটাকে এবার একদম চিমে দিয়েছি এখানে, এখন আমাকে একটা অবশ্যই এখানে একটা ফোর্স দেওয়া লাগছে। এখন ফোর্স খেয়াল করো, ফোর্স কি পরিমাণ কি অনুসারে মানে সূত্রটা সূত্রটা কোন সূত্রটা মেনে আমার ফোর্সটা ক্যালকুলেট হচ্ছে, এই যে সূত্রটা যেটা F = হাফ কে এক্স স্কয়ার। তো এখন এখানে খেয়াল করো, আমার বেশি সংকুচিত করা লাগবে, সংকুচিত এক্সেলারেশন বেশি বেড়ে গেলে আমার বেশি অবশ্যই ফোর্স দেওয়া লাগবে, এটা কমন সেন্স। বাস্তব জীবনে এমন হয়, আমি স্প্রিংকে বেশি সংকুচিত করতে চাই কিংবা বেশি প্রসারিত করতে চাই, আমার বেশি করতে চাইলে আমারে শক্তি বেশি দেওয়া লাগেই, তো সেইটা কোন অনুপাতে বাড়ে? এই যে এই সূত্রটা অনুসারে বাড়ে, অবশ্যই বেশি সংকুচিত করতে চাইলে বেশি শক্তি দেওয়া লাগবে, কারণ এই যে এক্সেলারেশন বাড়তেছে, কমন সেন্স, ঠিক আছে। পরের টাইপটাতে যাই আমরা, ঠিক আছে। কি বলছে দেখি, এগুলো মুছে ফেলি। ধনুক রেশি টেনে তীর ছোড়ার সময় কিভাবে শক্তি রূপান্তর ঘটে? ভাই ঠিক আছে, কমন সেন্স। দেখো এই যে ধনুক এরকম থাকে, আমি এটাকে কি করি না, এই যে এরকম করে ফেলি, তাই না, এখানে আনি ফেলি, এখানে থাকে আমি এখানে আনি ফেলি, মানে এই যে এখান থেকে এখানে নিয়ে ফেলছি না, এই জিনিসটাকে একদম টেনে আকৃতি পরিবর্তন করে এখানে একটা শক্তি জমা রাখি, মানে অবস্থা বা আকৃতির পরিবর্তন হয়েছে না, মানে কি এটা হচ্ছে বিভব শক্তি। আমি ধনুকের অবস্থানের পরিবর্তন করে বিভব শক্তি হয়ে জমা হয়ে এখানে জমা থাকে, বিভব শক্তি হয়ে যখন ছেড়ে দিই সেটা গতিশক্তিতে কনভার্ট হয়ে একদম দূরে চলে যায় এই ধনুকটা, ঠিক আছে। ধরো ধনুকটা আমি ধনুকটা সুন্দর করে আঁকতে চাই, সেটা এদিকে চলে যায়, গতিশক্তিতে কনভার্ট হয়, মানে কি বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হয়, বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হয়, এটা বলে দিবা, ঠিক আছে, সুন্দর করে। যে ধনুকের তীর টানার কারণে অবস্থার পরিবর্তন হয়ে বিভব শক্তি হিসেবে জমা হয়, ছেড়ে দিলে সেটা গতিশক্তিতে কনভার্ট হয়। দোলনা এক প্রান্ত থেকে ছেড়ে দিলে অপর প্রান্তে পৌঁছানো পর্যন্ত শক্তির রূপান্তর। খেয়াল করো, দোলনা কি মানে দোলনা একটা আঁকছি, ধরো ফর এক্সাম্পল একটা দোলনা এখানে আসে আবার এখানে আসে, তাই না, এই চলতে থাকে এভাবে, দোলনাটা এভাবে চলতে থাকে, দোলনা এখানে থাকে, এই যে অবস্থার পরিবর্তন করছি, তাই না, এই যে এখান থেকে একটু উপর উঠেছি, দেখো খেয়াল করি, এই যে একটু উপর উঠাই, এখানে সাম্যাবস্থা যেখানে থাকে না এখানে থেকে একটু উপর উঠে, এখান থেকে এবার ছেড়ে এখানে বিভব শক্তি থাকে, এখানে যে অবস্থার পরিবর্তন, আমি দোলনাটা যদি আর একটু সুন্দর করে আগে দেখো, এটা একটা দোলনা, এই যে খেয়াল করো এটা ভূমি, এই যে এখান থেকে এখানে নিয়ে আসার কারণে এখানে অবস্থার পরিবর্তন হয়, এই কারণে এখানে একটা শক্তি জমা থাকে, সেটা হচ্ছে বিভব শক্তি ছেড়ে দিলে বিভব শক্তির আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট, এখানে গতিশক্তিটা একদম ম্যাক্সিমাম হয়, এরপর আবার এই গতিশক্তিটা আস্তে আস্তে যে এখানে কনভার্ট হয়, ঠিক আছে, বিভব শক্তিতে কনভার্ট হয় আস্তে আস্তে, এখানে এবার সব জায়গায় সবগুলো বিভব শক্তি, কারণ এখানে যে উচ্চতা বাড়তেছে আবার আস্তে আস্তে, মানে কি এই যে আমি তোমাকে বুঝে বলি জিনিসটা,
এখানে সব বিভব শক্তি তৈরি হয়, কারণ এখানে থেকে এখানে আনছি আমি এই যে উচ্চতার পরিবর্তন। এবারে এখান থেকে আস্তে আস্তে উচ্চতাটা কমতে থাকে না, মানে কি সবগুলো গতিশক্তিতে কনভার্ট হয়। এবার এখান থেকে গতিশক্তি আবার আস্তে আস্তে যে কারণে উচ্চতা বাড়তেছে বিভব শক্তিতে কনভার্ট হয়, এবারে রিপিটেড হতে থাকে। এখান থেকে আবার গতিশক্তিতে কনভার্ট হয়, আস্তে এখানে গতিশক্তি ম্যাক্সিমাম, এখানে ইকে ম্যাক্সিমাম, গতিশক্তি এখানে ম্যাক্সিমাম, কারণ এখানে কোনো বিভব শক্তি নাই, কারণ এখানে যে ভূমিতে লাগানো আছে এখানে উচ্চতা নাই, এখানে গতিশক্তি ম্যাক্সিমাম। এখান থেকে আবার উচ্চতা বাড়তে থাকে গতিশক্তিটা বিভব শক্তিতে কনভার্ট হয়, এটাই আর কিছু না। মানে বিভব শক্তি গতিশক্তির একটা রূপান্তর এখানে, এইটাই আর কিছু না। শক্তির সংরক্ষণশীলতা নীতি, এটা ভাই ডিটেলসে ব্যাখ্যা করছি। ওই যে একটা সূর্য দেয় জলবিদ্যুৎ কেন্দ্রটা, মানে শক্তি খালি কনভার্ট হয়, কিন্তু আলটিমেট যে শক্তি সেটা সেম থাকে। শক্তি জাস্ট কনভার্ট হয়, শক্তির রূপান্তর করে, কিন্তু আলটিমেট যে মহাবিশ্বের যে শক্তি ছিল সেটা সৃষ্টিও নাই বিনাশও নাই, যেগুলো ছিল সেগুলোই আছে, জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। কয়েকটা এক্সাম্পল দিয়ে দিবা, ডান হয়ে যাবে। ঠিক আছে, শক্তি থাকলেই কি সবসময় শক্তি ব্যবহার করা যায়? না, এটা হতে পারে না। কেমন দেখো, ব্যবহার করা মানে কি? ব্যবহার করার কথাটা ইম্পর্টেন্ট। দেখো, ব্যবহার করা মানে কি? আমি সেটাকে আসলেই বাস্তবে মানে সেটাকে একদম পারফেক্টলি ইউজ করতেছি, এটা ইফিসিয়েন্সিটা নিতেছি। ঠিক আছে, মানে এটা নিয়ে আসলে একটা কাজ করাইতেছি, এটা হচ্ছে কথাটা। দেখো তুমি ভাই, তোমাকে একটা কথা বলছিলাম মনে আছে, যে আমাদের যে সমুদ্রগুলো আছে না, সমুদ্রগুলো যে তোমার বৈশ্বিক উষ্ণায়নের কারণে যে তাপমাত্রা বেড়ে যায় গ্রিন হাউস গ্যাসের কারণে, ওই তাপমাত্রা বেশিরভাগ তাপমাত্রা হচ্ছে আমাদের সমুদ্রগুলো শুষে নেয়। আমি তোমাকে বলছিলাম এই কথাটা, যে এই কারণে সমুদ্র আমাদের কোনো উপকার করে। এই সমুদ্রটা যে তাপগুলো শুষে নেয়, এই তার মানে এখানে তাপ শক্তি হিসেবে অনেক শক্তি জমা আছে, কিন্তু এগুলো আমরা অনেক ওইরকম করে ইউজ করতে পারতেছি না। সমুদ্রের যে তাপ শক্তি আছে এটা আমরা অনেক ওইরকম ভাবে ইউজ করতে পারতেছি না। কিংবা আমাদের যে সূর্য, যে বলছিলাম আরেকটা এক্সাম্পল ছিল, সূর্য তাপ দিচ্ছে, এগুলো আস্তে আস্তে অন্য কনভার্ট হচ্ছে না, প্রতিটি রূপান্তরে শক্তির কিছুটা লস হয়। ধরো এখানে তাপ দিছে 100 জুল, অন্য শক্তিতে আসলো না, সেটা ধরো 80 জুল পাইছি, 20 জুল লস। কি বলতে বলছি, ওইগুলো আমরা ব্যবহার করতে পারি না। লস বলো, সমুদ্রের তাপ শক্তি বলো, বিভিন্ন জায়গায় এরকম লস হয়, ওইগুলো আমরা ওইরকম করে ব্যবহার করতে পারি না। এই একটা কথা বলে দিবা হয়ে গেছে, যে সবসময় শক্তি আমরা সব ব্যবহার করতে পারি না আসলে পারফেক্টলি। ঠিক আছে, কিছু শক্তি লস যায়, কিছু শক্তি আমরা ব্যবহার করতেই পারি না। ঠিক আছে, লস যায়, এগুলো বলবো, ডান হয়ে যাবে। যান্ত্রিক শক্তি বিভিন্ন শক্তি রূপান্তরিত করবে। এরা ভাই আমরা যে এতক্ষণ ধরে উদাহরণগুলো দেখছি, এগুলো থেকে একটু চিন্তা করলে বুঝতে হবে। দেখো, আমরা ওই যে জলবিদ্যুৎ কেন্দ্রের কথা চিন্তা করো, সেখানে কি করা হয়, ওই যে বিভব শক্তি, পানির বিভব শক্তি, পানি একটা হাইটে থাকে পাহাড়ের উপরে, সেখান থেকে নামে এখানে একটা টারবাইন ঘুরাই একটা বিদ্যুৎ শক্তি তৈরি হয়। তো এটা একটা আমরা শক্তির কনভার্ট করছি না, সেটা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে কি? আর যান্ত্রিক শক্তি মানে হচ্ছে যে বিভব শক্তি আর গতিশক্তি। তো এই যে বিভব শক্তি কাজে লাগায়, গতিশক্তিও আসছে এখানে, মানে বিভব শক্তিটাকে গতিশক্তি কনভার্ট করছি। পানির স্রোতটা আসি হচ্ছে যে এখানে টারবাইন ঘুরেছে, বিদ্যুৎ শক্তি কনভার্ট হচ্ছে। এটা একটা এক্সাম্পল, বা এটা বলে দিবা হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু লাগবে না। বা আরো একটা এক্সাম্পল দিতে পারো, বা তুমি আরেকটা এক্সাম্পল দিতে পারো এরকম, যে কি বলবা যে ধরো আমার একটা কোথায় খনন করা দরকার কিছু, আমি বা কিছু খনন না, ধরো কিছু একটা গাঁথা দরকার, আমি উপর থেকে যে এটাকে কিছু কোনো একটা বাড়ি বস্তু উপর উঠাবো, সেটাকে দুমদুম বাড়ি দিব, আস্তে আস্তে একবার উঠাবো একবার নামাবো, মানে এটার পর ফালাবো, আমার বিভব শক্তি কাজে লাগাচ্ছি, আমি একটা অন্য শক্তিতে কনভার্ট করতেছি। ওইটা তো বাস্তবে এক্সাম্পল হতে পারে না, এমন লাগতে পারে, দিবা হয়ে যাবে। ঠিক আছে, লজিকটা আমার মনে হয় দিলে নাম্বার দেওয়া উচিত। এরপর বলছে উন্নয়ন কার্যক্রমের সাথে শক্তির ব্যাপারে নিবিড় সম্পর্ক রয়েছে, ব্যাখ্যা কর। ভাই অবশ্যই উন্নয়ন করতে গেলে তো শক্তি লাগেই লাগে, তাই না? ইভেন যে যত বেশি শক্তি ব্যবহার করতে পারছে সুন্দর করে, সে তত বেশি উন্নত, তাই না? কমন সেন্স। তুমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিবা, যেমন এই যে জলবিদ্যুতের এক্সাম্পলটা আবার দিয়ে দিবা যদি আসে আর কি, যে আমরা জলবিদ্যুৎ ব্যবহার করে হচ্ছে যে কারেন্ট তৈরি করতে পারি, কারেন্ট তৈরি করলে আমাদের দেশ উন্নয়ন হবে, তাই না? কারেন্টের অভাবটা দূর হবে, তো এটা একটা শক্তির ব্যাপার না? হ্যাঁ, অবশ্যই শক্তির ব্যাপার। তারপর আমরা নিউক্লিয়ার বিক্রিয়া করতে পারি, নিউক্লিয়ার বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, যেটা আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে, সেখানে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করার পরিকল্পনা চলতেছে। আমাদের দেশে উন্নতি হবে। আমরা রাস্তাঘাট তৈরি করতে হলে শক্তি দরকার, আমাদের জ্বালানি লাগে না, রাস্তাঘাট তৈরি করার জন্য যন্ত্র লাগে বিভিন্ন, তো যন্ত্রের জন্য আমরা জ্বালানি লাগে। শক্তি ছাড়া তো কোনো কিছু হয় না ভাই, দেশ মানে শক্তি, মানে এই শক্তিগুলো লাগবে, শক্তি ছাড়া কোনো দেশ উন্নয়ন সম্ভব না, তাই না? শক্তি লাগে। রান্না করার তেল নবায়নযোগ্য শক্তি, নবায়ন মানে কি ফুরিয়ে যাবে না। আচ্ছা, রান্না করার তেল কি কখনো ফুরিয়ে যাবে না? রান্না করার তেল মানে কি সয়াবিন, সরিষার তেল, তারপরে অলিভ অয়েল, মানে ওই যে এটা জৈতুনের তেল, এগুলো তো প্রাকৃতিক, তাই না? এগুলো আমরা গাছ আবার রোপণ করতে পারি। তেল শেষ হয়ে গেছে, গাছ রোপণ করলাম, তেল শেষ হয়ে গেছে, গাছ রোপণ, মানে ফুরিয়ে যাওয়ার আশঙ্কাটা কম, এটা আর কি। নাই এমনটা বলা যায় না, মানে কম, সেই জন্য আমরা এগুলোকে নবায়নযোগ্য বলতে পারি। তুমি নাই বললেই বলবা, আর নাই বলবা যে আশঙ্কা নেই বলবা তুমি, যে তাই এগুলা নবায়নযোগ্য শক্তি, কারণ আমরা এই যে গাছগুলো আবার তৈরি করতে পারি, এগুলো প্রাকৃতিক, তো ওই জন্য এগুলার পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই, এই জন্য আমরা এগুলোকে নবায়নযোগ্য বলবো। ঠিক আছে, রান্না করার তেল আমরা নবায়নযোগ্য বলবো। জীবাশ্ম জ্বালানির বিকল্প অনুসন্ধান করা জরুরি, কারণ এটা আমি আগে বলছি। দেখো, জীবাশ্ম জ্বালানি কি, ওই যে অকটেন, ডিজেল, পেট্রোল, এগুলো আর কি। ঠিক আছে, তো ওগুলোর জন্য কি বলছিলাম না, মাটির গোবর অবস্থা থেকে তুলে নেওয়া হয় তেল, ওই ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলটা আনা হয়, এরপরে এগুলোকে প্রসেস করে বিভিন্ন তেলে কনভার্ট করা বা বিভিন্ন জ্বালানিতে কনভার্ট করা হয়। তো এই যে মাটির গোবর অবস্থা যেই জ্বালানি, জীবাশ্ম জ্বালানিটা আছে না, এগুলো সীমিত,
এগুলা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এগুলো আমাদের বিকল্প অনুসন্ধান জরুরি, কারণ এগুলো শেষ হলে আমরা কি করবো, তখন গাড়ি চালাবো না। তো গাড়ি চালাতে হলে তো বিকল্প অনুসন্ধান দরকার। যেমন আমাদের টেসলা গাড়ি আছে, সেগুলো এখন বিদ্যুতে চলে, জ্বালানি লাগে না, এরকম আর কি। এটাই বলে দিবা যে জীবাশ্ম জ্বালানি হচ্ছে যে একটা অনবায়নযোগ্য, এই জন্য আমাদের বিকল্প দরকার। অনবায়নযোগ্য কেন? কারণ এখানে মাটির নিচে আমাদের ভূগর্ভস্থ ওই জ্বালানিগুলো স্বল্পতা আছে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, অত কঠিন লাগে না। এখন আমরা আর কয়েকটা কোয়েশ্চেন আছে, এগুলো নিয়ে আসি, এরপর আমাদের ডান হয়ে যাবে। আর অল্প কয়েকটা আছে, ঠিক আছে, এগুলো নিয়ে আসি, এগুলো মুছে ফেলি। আচ্ছা ভাই, পরের কোয়েশ্চেনগুলো নিয়ে আসছি। আমরা যদি প্রথম কোয়েশ্চেনটা দেখি, বলছে যে পরিবেশের উপর জ্বালানি ব্যবহারের প্রভাব ব্যাখ্যা করো। আচ্ছা, তুমি প্রথমে কি লিখবে সেটা হচ্ছে পরিবেশের বিভিন্ন ধরনের জ্বালানি, যেমন তেল, কয়লা, পেট্রোল, অকটেন, ডিজেল, এগুলা জ্বালানোর কারণে দেখবে যে পরিবেশে অনেক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকারক গ্যাস তৈরি হয়, এটা লিখবা। এই ক্ষতিকারক গ্যাসগুলো হচ্ছে যে আমাদের যে পৃথিবীর আছে না, পৃথিবীর যে টেম্পারেচার আছে এটা বাড়াই দিচ্ছে অনেক। এটা বাড়াই দেওয়ার কারণে হচ্ছে যে গ্রিন হাউস ইফেক্টটা বেড়ে যাচ্ছে। আর গ্রিন হাউস ইফেক্টটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে জলবায়ু আছে না, আমাদের জলবায়ু পরিবর্তন হয়েছে, বিভিন্ন বন্যা, দুর্যোগ এগুলো সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে এটা যে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকারক গ্যাস তৈরি হওয়ার জন্য একটা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর পৃথিবীর তাপমাত্রা বেড়ে মানে কি, গ্রিন হাউস ইফেক্টটা বৃদ্ধি হয়ে যাওয়া। আর গ্রিন হাউস ইফেক্ট বৃদ্ধি হওয়া মানে কি, জলবায়ু পরিবর্তন, মানে পরিবেশের ক্ষতি, ঠিক আছে। আরেকটা জিনিস বলতে পারো যে এই যে বিভিন্ন জ্বালানি ব্যবহারের কারণে দেখবো যে আবার সালফার ও নাইট্রোজেন এই গ্যাসগুলো তৈরি হয়, ঠিক আছে। তো এই গ্যাসগুলো তৈরি হলে এগুলো হচ্ছে যে বৃষ্টি হওয়ার সময় বৃষ্টির সাথে এই যে পানির সাথে মিশে সালফার থেকে হচ্ছে যে H2SO4 তৈরি হয়, আর নাইট্রোজেনের সাথে হচ্ছে যে HNO3 তৈরি হয়। অর্থাৎ এটা দুইটা অ্যাসিড, কিন্তু একটা হচ্ছে সালফিক অ্যাসিড, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিড তৈরি হয়, যার কারণে আমরা বলি, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড বৃষ্টি বলি, ঠিক আছে। তো তুমি এই দুইটা টার্ম লিখে, মানে দুইটা কনসেপ্ট লিখে দাও, তাহলে তুমি মোটামুটি ফুল মার্কস পেয়ে যাবো বলে আশা করা যায়, ঠিক আছে। একটা বলবো যে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকারক গ্যাস তৈরি হয়, যার কারণে হচ্ছে কি যে এটা পৃথিবীর তাপমাত্রা বাড়ায় দেয়, যার কারণে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের বিভিন্ন দুর্যোগ সৃষ্টি। আরেকটা হচ্ছে সালফার ও নাইট্রোজেন গ্যাস তৈরি করে, যার কারণে হচ্ছে অ্যাসিড বৃষ্টির উদ্ভব হয় আর কি। এরপর বলছে ভূতাপীয় শক্তিকে কিভাবে ব্যবহারযোগ্য করা যায়। আচ্ছা, আমরা ভূতাপীয় শক্তি কি সেটা অলরেডি জানি, তাই না। ভূতাপীয় শক্তি হচ্ছে কি, আমাদের এই যে পৃথিবী আছে, পৃথিবীর কেন্দ্র হচ্ছে অনেক গরম কিছু জিনিস আছে, তাই না, গলিত জিনিস আছে গরম, যেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে হিট তৈরি করে। তারপরে আমাদের কিন্তু এই খেয়াল করো, ভূগর্ভস্থ পানিও আছে। ধরো এই যে এখানে পানি আছে কতগুলো, তো দেখা যায় এই পানিগুলো আছে না, পানিগুলো আর কি এরকম বাষ্পাকার করে ফেলে আর কি। এখানে এরকম বাষ্প মানে কি, তুমি খেয়াল করো, যখন আমরা কোনো কিছু উতরাই আর কি, মানে আমরা বলি যেটা ফুটাই পানিকে ফুটাই, তখন কিন্তু অনেক, মানে পানিটা অনেক গরম হয়ে যায়, মানে অনেক হিট পায়। তার কারণে এখানে দেখা যায় অনেকগুলো বাষ্প উঠে। আর এই বাষ্পগুলো কি জানো, এই বাষ্পগুলো কিন্তু একটা স্পেশাল হচ্ছে, এগুলো হচ্ছে এখানে এগুলো প্রচুর উচ্চ তাপ ও চাপ যুক্ত হয়, এটা মাথায় রাখবা, ঠিক আছে। উচ্চ তাপ ও চাপ যুক্ত হয়। তো এই যে গলিত যে ম্যাগমাগুলো আছে না, এগুলো সংস্পর্শে পানি যে আছে না, ভূগর্ভস্থ পানিগুলো অনেক হিট হয়ে যায়। হিট হওয়ার কারণে এগুলো উচ্চ তাপ ও চাপ হয়ে যায়, এগুলো পানি থাকে না, তখন বাষ্পাকার হয়ে যায়, ঠিক আছে, স্টিম বলে আর কি এটাকে। তো আমরা মানুষরা করে কি, এখানে কিছু পাইপ ঢুকাই, এটাকে খনন করে কিছু পাইপ ঢুকাই, যার কারণে দেখা যায় যে এই যে গলিত ম্যাগমার সংস্পর্শে যে পানিগুলো যে বাষ্পাকার হয়ে যায় না, উচ্চ তাপ উচ্চ চাপযুক্ত, এগুলাকে এবার বাইর করে নিয়ে আসে এই পাইপের মাধ্যমে, বাইর করে নিয়ে আসে। এবার তুমি এটাকে বিভিন্ন কাজে ইউজ করতে পারো, কারণ উচ্চ তাপ উচ্চ চাপযুক্ত যে জলীয় বাষ্পগুলো আছে না, এগুলো কিন্তু এবার শক্তি, এগুলোর ভিতরে শক্তি জমা থাকে, কারণ এগুলো উচ্চ তাপ উচ্চ চাপযুক্ত। এবার এগুলোর কাজে তুমি বিভিন্নভাবে ইউজ করতে পারো। একটা হচ্ছে তুমি এগুলোকে একটা টারবাইন, বিদ্যুৎ কেন্দ্র বানাইতে পারো, যে টারবাইন ঘুরাবে, টারবাইন ঘুরলে এখানে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হবে, এটা একটা কেস হতে পারে। আবার বিভিন্নভাবে ব্যবহার করতে পারো এটাকে। যেমন এই তাপকে যে সকল অঞ্চলে, শীত প্রধান অঞ্চলে অনেক বেশি শীত পড়ে না ঘরের ভিতরে, তখন এই যে তাপগুলোকে ওই ঘরের ভিতরে ডাইরেক্ট নিয়ে আসে, তো এগুলা ঘরটাকে গরম করে ফেলে। তাছাড়া এই যে স্নো গলাতে এগুলোকে ব্যবহার করে, আর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তুমি বিদ্যুৎ কেন্দ্রটা মেনশন করলে অনেকটা আনসার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি করবো, এই যে এখানে অনেক যেই তাপ আছে না, এই যে গলিত ম্যাগমা আছে না, ম্যাগমার সংস্পর্শ হচ্ছে যায়, পানি আসে, পানিটা বাষ্পাকার উপর উঠে যায়, এই বাষ্পাকার উঠে যায় মানে কি, উচ্চ তাপ উচ্চ চাপযুক্ত বাষ্প, তার মানে এগুলোতে শক্তি আছে। সেই শক্তিগুলোকে কাজে লাগে আমি পাইপের মাধ্যমে টারবাইন ঘুরাতে পারি, টারবাইন গুলো আমার এখানে বিদ্যুৎ তৈরি হবে, এটা জেনারেটর কনসেপ্টের মাধ্যমে, ঠিক আছে। এটা তোমরা হচ্ছে যে ওই যে শেষের অধ্যায় দিকে যাই পড়বা, ওইখানে জেনারেটর, মোটর, অর্থাৎ বিদ্যুতের চৌম্বক ক্রিয়া অধ্যায় গিয়ে পড়বা, জেনারেটর, মোটর, এই কনসেপ্টগুলো, ঠিক আছে। কোনো কিছু ঘুরেলে এটা জেনারেটর শক্তি, এটা দিয়ে মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি, ঠিক আছে, কনভার্সন আর কি। আচ্ছা, এটা বুঝে গেছে আশা করি। বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয় কেন? বায়োমাস মানে কি, বায়োমাস হচ্ছে যে ওই যে আমরা যে গাছপালা, খড়কুটো এগুলো থেকে যে শক্তিটা পাই, সেটাকে বায়োমাস বলে। এখন এই যে খেয়াল করো, এগুলোকে পুনরুদ্ধার করা সম্ভব কেন? কারণ হচ্ছে আমি গাছটা কেটে ফেললাম, আবার গাছটা তৈরি হয়ে গেলো, এটা খুবই কমন সেন্স, ঠিক আছে। জাস্ট এইরকম দুই লাইনে কথাটা বলে দিবা। আর ওই যে নবায়নযোগ্য শক্তির উৎস ব্যাখ্যাটা, সংজ্ঞাটা বলে দিবা প্রথমে। বলো যে নবায়নযোগ্য শক্তি হচ্ছে যে সেই সকল শক্তিগুলা যাদেরকে হচ্ছে তুমি পুনরুদ্ধার সম্ভব, অর্থাৎ তোমার এটা কি বল না, বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা নেই বা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা নেই,
তো এই বায়োমাস এমন একটা শক্তি যেটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ আমরা গাছকে পুনরুদ্ধার করতে পারি, গাছ আবার জন্মাবে। এই কথাগুলো লিখে দিলে হয়ে গেল। বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে ব্যবহার করা হয় কেন? একটা হচ্ছে আচ্ছা বহুমুখী উৎস মানে কি, যেটাকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়, এটাই তো বহুমুখী উৎস, তাই না? তো বায়োমাসকে প্রথমে সংজ্ঞা বলে দিবে যে বায়োমাসকে বিভিন্ন শক্তি বা ফর্মে ব্যবহার করা যায় বলে এটাকে বহুমুখী উৎস বলা হয়। এরপর তুমি একটা ফর্ম উল্লেখ করতে হবে, যেমন প্রথম কথা হচ্ছে এটাকে আমরা ডাইরেক্ট জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, তাই না? মানে এই যে কাঠ খড়গুলোকে তো আমরা ডাইরেক্ট এই যে আগুন জ্বালাই দিতে পারি, তাই না? এগুলোর ভিতরে এগুলো একটা তাপ শক্তি আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি। দ্বিতীয় আরেকটা কাজ করা হয় এরকম যে এই যে বায়োমাসগুলো আছে না, গাছ কিংবা লতা পাতা, এগুলো পচিয়ে এক ধরনের গ্যাস তৈরি করা হয় যেগুলোকে বায়োগ্যাস বলে, ঠিক আছে? তুমি এই কথাটা লিখবা। এই বায়োগ্যাস করছে, এরপর আমরা টারবাইন ঘুরিয়ে, বায়োগ্যাসের মাধ্যমে আমরা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, ঠিক আছে? এটা বলে দিবে তুমি। তাহলে দুইটা উপায়গুলো, একটা হচ্ছে ডাইরেক্ট রান্নার কাজে ব্যবহার করতে পারি, আরেকটা হচ্ছে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি বায়োগ্যাস তৈরি করার মাধ্যমে। আরেকটা কেস বলতে পারে এরকম যে এই যে বায়োগ্যাস আছে না, বায়োমাস আছে না, মানে এই যে বায়োমাস গাছপালা লতা করে এগুলো থেকে ডাইরেক্ট আবার এই যে ইথানল আছে না, ইথানল ও হচ্ছে যে বিভিন্ন ধরনের এরকম জ্বালানি তৈরি করা যায়, এটা বলে দিতে পারো, তো হয়ে যাবে আশা করি, ঠিক আছে? এরপর আমরা এবার আমাদের পরের কোয়েশ্চেনটা গুলোতে আসি, ঠিক আছে? কি বলছে যে বড় শক্তি সম্পর্ক নিউক্লিয়ার শক্তি কনসেপ্ট গুলো, ঠিক আছে? তো কি দেখি বলছে যে বড় শক্তি সম্পর্ক ব্যাখ্যা করো, বড় রাশি শক্তি ব্যাখ্যা করো। প্রথম কথা হচ্ছে যে বড় শক্তি সম্পর্ক ব্যাখ্যা করো, এটা মানে কি? মানে এটা তুমি বলে দিবে যে বড়ের সাথে বরকে শক্তিতে কনভার্ট করা যায়, সেটা এই সূত্র অনুযায়ী কাজ করা হয়। যেমন 1 কেজি বরের শক্তি, 1 কেজি বর্গ যদি আমি শক্তিতে কনভার্ট করি, এখানে 1 কেজি বসাই, এটার মান বসাই 3 × 10⁸ বসাই, শক্তি ক্যালকুলেট করে বলে দিবে যে হ্যাঁ এটা হচ্ছে বড় শক্তি সম্পর্ক, আলবার্ট আইনস্টাইন দিয়েছে, এগুলো বলতে পারো। আর এখানে এই কনসেপ্টটা বলছে যে বরের রাশি শক্তি, এটা কি বলছে? এটা বলছে মানে ধরো আমার বরের হ্রাস বলছে, মানে কি ধরো আমার কাছে 100 কেজি একটা ছিল, সেটা সামহাও ওই যে কোনোভাবে 90 কেজি চলে আসছে, আর বাকি 10 কেজি কোথায় গেল? 90 কেজি একটা জিনিসে কনভার্ট হয়েছে, আর 10 কেজি কোথায় গেল? ওই 10 কেজি শক্তি হিসেবে কনভার্ট হয়ে গেল। মানে কি বরের হ্রাসটা পাইছে, ওই বাকি হ্রাসকৃত যে বরটা আছে না, সেটা আসলে শক্তিতে কনভার্ট হয়েছে, যেটা আমরা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়াতে দেখি, তাই না? ইউরেনিয়াম থেকে হচ্ছে আমাদের ইউরেনিয়াম 235 আর এটার পারমাণবিক সংখ্যা 92। এটা হচ্ছে যে এটাকে যদি আমি নিউটন দিয়ে একটা ধাক্কা দিই, একটা নিউটন আমি যদি ধাক্কা দিই, তাহলে এখানে আমার হচ্ছে তৈরি হবে 36 ক্রিপ্টন তৈরি হবে, যেটা হচ্ছে 92। আর হচ্ছে আমার এখানে 56 তৈরি হবে, সেটা হচ্ছে যে বেরিয়াম, সেটা বড় হচ্ছে 141। তো এই যে এটা যোগ করলে দেখবো যে 235 পাইতেছো না, তার মানে এখানে বাইরে কিছু তৈরি হয়েছে, সেটা হচ্ছে কিছু বর লস হয়ে যায়, ওই বরগুলো হচ্ছে শক্তিতে কনভার্ট হয়, এটা বরটার লস হয়ে যায়, শক্তিতে কনভার্ট হয়। আর এখানে হচ্ছে আরো 3টা নিউটন তৈরি হয়, এটা একটু মাথায় রাখতে পারো, এখানে 3টা নিউটন তৈরি হয়। এবার এই 3টা নিউটন হচ্ছে আবার এই যে যদি একটা এটা ইউরেনিয়ামের গোলা হইতে পারে, একটা ইউরেনিয়াম ভাঙ হয়েছে, একটা ইউরেনিয়াম ভাঙার পরে এগুলো তৈরি হয়েছে, এই নিউটন গুলো আবার ওইখানে অন্যান্য ইউরেনিয়াম গুলোকে ধাক্কা দিত, আবার এরকম বিক্রিয়াটা হইতো। তো এটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়ে যেত, ঠিক আছে? আমি আশা করি বুঝতে পারছি। তো এইটা কনসেপ্টটা বলে দিবে যে বর হ্রাস মানে কি, সে বা হ্রাসকৃত বরটা শক্তিতে কনভার্ট হয়, এই জন্য বরের রাশি মানে শক্তি, এটা বলতে পারবো। নিউক্লিয়ার শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কেন? নিউক্লিয়ার শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলা হয় কারণ আচ্ছা প্রথমে অনবায়নযোগ্য শক্তি কাকে বলে সেটা বলে দিবা, যে যেটা পুড়ে যাওয়ার আশঙ্কা আছে তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। আর নিউক্লিয়ার শক্তির মেইন যে কাঁচামাল সেটা হচ্ছে ইউরেনিয়াম, আর ইউরেনিয়ামটা হচ্ছে পৃথিবীতে তোমার সীমিত, এটা অত বেশি নাই, এটা শেষ হয়ে যাবে একদিন আমরা ব্যবহার করতে থাকলে, ঠিক আছে? নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন বলতে কি বোঝায়? এই যে তোমাকে মাত্র ভাই এই যে কনসেপ্টটা বলেছি, এটাই নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশন মানে কি জানো? মানে ঘটতে থাকবে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ভাবে স্বতঃস্ফূর্তভাবে ঘটতে থাকবে। এই যেমন ইউরেনিয়ামে একটা দলাকে যদি আমি প্রথমে একটা নিউটন দিয়ে আঘাত করি, সেটা যদি একটা পরমাণুকে আঘাত করবে, সেই পরমাণুটা ভেঙে এই বিক্রিয়াটা হবে। বিক্রিয়াটা 3টে নিউটন তৈরি হয় না একটা ইউরেনিয়াম থেকে, ওই 3টা নিউট্রন হচ্ছে আবার নতুন করে এই যে পরমাণুর দলাতে অন্যান্য ইয়াকে ধাক্কা দিবে, ইউরেনিয়ামকে ধাক্কা দিবে, তো আবার ওরা হচ্ছে 3টে নিউটন তৈরি করে প্রত্যেকে, এভাবে এই জিনিসটা মানে ক্রমান্বয়ে খালি বাড়তে থাকবে। কি বলতে বুঝছি? এই জন্য এটাকে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলে। মানে তুমি একটা ইউরেনিয়ামের দলাকে একটা নিউটন দিয়ে আঘাত করলা না, আর কিছু তোমার করা লাগবে না, এবার নিজেরা অটোমেটিক খালি ধাক্কাধাক্কি করে এই যে প্রত্যেকটাই ইউরেনিয়াম এটা তৈরি করবে, শক্তি তৈরি করবে, আবার এই যে 3টে নিউটন তৈরি করবে, যে ওই 3টে নিউটন পর 3টে নিউটনকে এখানে আবার ধাক্কা দিয়ে ইউরেনিয়ামকে ধাক্কা দিবে, তারা আবার 3 দিনে করে 9টে নিউটন তৈরি করবে, তারা আবার আসি ধাক্কা দিবে, এভাবে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা জাস্ট চলতে থাকবে। এই জন্য এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন বলা হয়, মানে এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, ঠিক আছে? তুমি এই যে এটা লিখে দিবা আর বলবা যে 3টে নিউটন, তারপর বাইরে যে কথাটা বলছিলাম, যদি আমরা একটা নিউক্লিয়ার দল আনি, ইউরেনিয়ামের একটা দল আনি, তাহলে এই 3টে নিউটন পরবর্তী আরো 3টা অন্যান্য 3টে নিউটনকে ধাক্কা দিবে, তো ওরা আবার নতুন করে তৈরি করবে, 3টা করে 9টা তৈরি করবে, এভাবে চলতে থাকবে বিক্রিয়াটা, নতুন করে নিউটন তৈরি হবে, আবার আসি ধাক্কা দিবে। এটা বলে দিলে একদম ফুল মার্কস, ঠিক আছে? হোপফুলি। নিউক্লিয়ার চেইন বিক্রিয়া উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই যে এই উদাহরণটা দিয়ে দিবা আর বলে দিবা নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। যেমন এই কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেন সেম, দুইটা কোয়েশ্চেনে তুমি উদাহরণ দিবে, উদাহরণ ইম্পর্টেন্ট, কারণ উদাহরণ দিলে নাম্বার সহজে দিয়ে দিই স্যাররা, ঠিক আছে? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া চিত্রকে ব্যাখ্যা করো। ফিশন মানে তো এটাই তো ফিশন বিক্রিয়া, তাই না? ফিশন মানে কি? ফিশন মানে হচ্ছে ভেঙে টুকরা হয়ে যাওয়া, এটা মাথায় রাখবা। নিউক্লিয়ার মানে ফিশন মানে ছোট, ফিশন শব্দটা ছোট না, আর ফিউশন শব্দটা বড় মানে বড় শব্দ মানে কি? একত্রিত হবে, দুইটা মিলে একত্রিত হবে, বড় হবে। আর ফিশন মানে ছোট মানে ভাঙাভাঙি হবে, ভাঙা মানে এই বিক্রিয়াটা, এটা বলে দিবা, হয়ে গেল চিত্রকে।
চিত্রকে মানে এটা বলে দিবে আর কি। দেখো নিউক্লিয়ার রিয়েক্টরের কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন, এই যে মাত্র তোমাকে দেখালাম না, এই যে এখানে কতগুলা তোমার এই যে এটা কি বলে না, নিউটন তৈরি না, এখন এটাকে যদি এই বিক্রিয়াটা চলতে থাকবে আলটিমেটলি, তাই না, ইনফিনিট লুপে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার ইউনিট শেষ হচ্ছে। কিন্তু আমি যদি এখন এটাকে কন্ট্রোল করতে চাই, যে আমি একটা নির্দিষ্ট সময় শেষ করে দিতে চাই বা একটু গতি কমাই দিতে চাই, তাহলে আমার কি করতে হবে, এই নিউটনগুলো শোষণ করতে হবে, নিউটনগুলো যাতে বাইর করে ফেলতে হবে, যাতে এগুলো কম আঘাত করতে পারে অন্যান্য ইউরেনিয়াম গুলোকে। তো এখানে আমরা একটা কন্ট্রোল রড ব্যবহার করি। নিউক্লিয়ার চেইন রিয়েক্টর মানে কোথায়, যে নিউক্লিয়ার রিয়েক্টর মানে হচ্ছে এখানে যেখানে বিক্রিয়াটা ঘটে আর কি, এটা বলতে পারো। তো এই কন্ট্রোলারটা হচ্ছে যে নিউটন গুলো কিছু নিউটন শোষণ করে নেয়, বা চাইলে আমি আরো বেশি শোষণ করে নিতে পারি, তার মাধ্যমে পুরো জিনিসটাকে একটা কন্ট্রোল সিচুয়েশনে নিয়ে আসতে পারি। এই জন্য কন্ট্রোলার ব্যবহার করে। তার প্রথম একদম এক কথা উত্তর কি, সেটা যাই তুমি নিউটন শোষণ করার জন্য কন্ট্রোলার ব্যবহার করা হয়, এটাকে একটু ঘুরে পাশে সুন্দর করে বলে দিবা, হয়ে যাবে। ঠিক আছে, প্রথম লাইনে একদম ইম্পর্টেন্ট তথ্যটা বলে দিবা। নিউক্লিয়ার বিক্রিয়া পরিবেশ বান্ধব নয় কেন, এটা খুবই কমন সেন্স, যে নিউক্লিয়ার বিক্রিয়া পরিবেশ বান্ধব নয় কারণ হচ্ছে যে এই যে ইউরেনিয়াম ধাতুগুলো আছে না, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল, এই জন্য তো এগুলো ভেঙে এরকম হয়েছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে এই যে বিক্রিয়া এগুলো ঘটানো হয় না, এগুলো কন্ট্রোল করা খুবই মুশকিল এবং খুবই সাবধানতার সাথে করতে হয়। একটু এলোমেলো হইলে এখানে বড় বিপর্যয় চলে আসবে, কি বলতে বুঝছি। আর এটা যে খুবই ধ্বংসাত্মক, এটা তো আমরা বুঝতে পারি যে ওই যে জাপানের দুইটা শহরে এই বোমগুলো ফালাইছে না, মনে নাই ওই যে হিরোশিমা নাগাসাকিতে, ওগুলোতে নাকি এখনো অনেক মানে এখনো পর্যন্ত এটার ইফেক্ট আছে, খুব বাজে ইফেক্ট আছে আর কি। ঠিক আছে, তো এটা খুবই বিপর্যয়, মানে খুবই ভয়ঙ্কর, এটা বুঝে যাচ্ছে। আর তুমি কি লিখবা, খাতায় লিখতে হলে তোমাকে প্রথমে কথা যেটা লিখবে সেটা যায়, এই বিক্রিয়াগুলো খুবই সাবধানতার সাথে করতে হয়, খুবই কন্ট্রোল সিস্টেমে করতে হয়। তো একটু অসাবধানতা হলে বড় কোনো বিপর্যয় চলে আসতে পারে। তাছাড়া এই ইউরেনিয়ামগুলো বিক্রিয়াগুলোর কারণে কিছু বর্জ্য তৈরি হয়। ঠিক আছে, ওই বর্জ্যগুলো ওইরকম খুবই তেজস্ক্রিয়, এগুলো খুবই ক্ষতি করে, এগুলো মানুষের এগুলো সংস্পর্শে আসলে মানুষের বিকলাঙ্গ হয়ে যেতে পারে, বিকলাঙ্গ সন্তান তৈরি করতে পারে, চোখ চলে যেতে পারে, নাক চলে যেতে পারে, মানে খুবই মানুষের জন্য খুবই ক্ষতি করে এই বর্জ্যগুলোর সংস্পর্শে আসা। কিন্তু এগুলো এখন আমাদের জীবনে পৃথিবীতে হইতেছে অনেক জায়গায়, এই বিক্রিয়াগুলো যেখানে হয় এগুলো নদীতে ফেলে দেওয়া হয় এই বর্জ্যগুলো, যেটা মানুষের পরিবেশের অনেক ক্ষতি করতেছে। ঠিক আছে, মাছ, পশু পাখির বিভিন্ন জিনিসের অনেক ক্ষতি করতেছে। তো এগুলো বলে দিবে যে পরিবেশের উপর মারাত্মক ইফেক্ট আছে, মানুষের উপর আছে, এই বর্জ্যগুলো খুবই ক্ষতিকর, এটা বলে দিলে আশা করি তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। ঠিক আছে, তারপর আমরা পরের আমাদের শেষ আলহামদুলিল্লাহ কর্মদক্ষতা সংক্রান্ত অনুধাবন বলতে, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 100% বেশি হতে পারে কি না, অবশ্যই হতে পারে। আমি যদি কোনো একটা যন্ত্রের 100% মানে কি, আমি তারা 100 জুল দিলাম, সে 100 জুলই আমার আউটপুট দিলে, এটা হচ্ছে কর্মদক্ষতা 100%। ঠিক আছে, কর্মদক্ষতা 100%। এখন ধরো আমি তারা 200 জুল দিলাম, 100% দিবে মানে কি, সে আমাকে 200 জুল দিল, কিন্তু সে কি আমাকে কখনো 200 জুল দিলে সে আমাকে কখনো 700 জুল দিতে পারে? অবশ্যই দিতে পারে না ভাই। যতগুলো দিব আমি তারা যত ইনপুট দিচ্ছি যন্ত্রটারে, সে কি আমার তার থেকে বেশি দিতে পারে? কখনোই দিতে পারে, উল্টো লস হয়। 100% কখনোই হয় না, এটা আসলে 100% হয় না, বাট থিওরিটিক্যালি বলতে মানে 100% হতেও পারে, বাট 100%-এর বেশি কখনোই সম্ভব না। আমি তারা 200 দিলে সে 700 কিভাবে দিবে, বুঝো নাই? সে সাধারণত একটু লস খায়, মানে কর্মদক্ষতা 100% কখনো হয় না, 89 হয়, হতে পারে, এটা নির্ভর করে, বাট কখনোই 100% হয় না। তার মধ্যে বলতে যে 100% থিওরিটিক্যালি হতে পারে যে কোনো একটা একদম পারফেক্ট যন্ত্র, যেটা আমাকে 200 জুল দিলে 200 জুল দিল, কিন্তু এমনটা কখনো হবে না যে 200 জুল দিলাম 300 জুল দিল, মানে 100%-এর বেশি কখনো হতে পারে, এটা বলে দিবে, হয়ে গেল। ঠিক আছে, এটা তুমি কি বলবো যে কোনো যন্ত্র আমি প্রদত্ত শক্তি দিলে সেটা আমাকে সর্বোচ্চ হচ্ছে যাই আউটপুট মানে কার্যকর শক্তি সেই পরিমাণে দিতে পারে, এর থেকে বেশি দিতে পারে না। অর্থাৎ আমি কোনো যন্ত্র যদি 200 জুল দিই, সে আমাকে কখনো 200 জুলের বেশি শক্তি দিতে পারবে না। এই জন্য আমরা বলতে পারি যে 100%-এর বেশি হতে পারে না। কর্মদক্ষতার মান বেশি হয় কিনা কেন, এটা তো খুবই কমন, যে এটাই তো আমি কর্মদক্ষতা মানে কি, কর্মদক্ষতা মানে হচ্ছে যায় লভ্য কার্যকর শক্তি, মানে যে কাজটা করছে, আর নিচে হচ্ছে প্রদত্ত শক্তি, তাই না? তা এখন এটার মানে আমি যদি যে সে আমার যত দিছি তত দেয়, যদি ধরো প্রদত্ত শক্তি 100 দিছো আমারে 100, তাহলে আমি এটার মান পাই কত 1, 100 এটাকে পরে 100 দিয়ে গুণ করলে তো আমি পার্সেন্টেজে নিয়ে যাই, 100% বলতে পারি। তো 100% আর 1 সেম কথা। ঠিক আছে, কর্মদক্ষতা একের মান বেশি, একের বেশি হয় না কেন? কারণ আমি তাকে যত দিছি সে আমাকে তার থেকে বেশি মান দিতে পারবে না। ওই যে সেম কথা, এটা আর এটা সেম কথা। ঠিক আছে, 1 মানে 100%, এটা বলতে চাচ্ছি না, সেম কথা বললে হয়ে যাবে। লব্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির মোট প্রদত্ত শক্তির উপর নির্ভর করে কেন? স্বাভাবিক, লব্য কার্যকর শক্তি মানে কি, সে কতটুকু আউটপুট দিছে, আর মোট প্রদত্ত শক্তি মানে কি, তাকে আমি কতটুকু কাজ নিজে ইনপুট দিছি। এখন যত বেশি ইনপুট মানে এটা কি বলে না, ইনপুট দিব, তার উপরে নির্ভর করে সে আমাকে তত বেশি আউটপুট দিবে, তাই না? ধরো কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে 79%। ঠিক আছে, লেটস সে এখন আমি তারা 100 জুল দিলে এটা বোঝায় যে সে আমার 79 জুল দিবে। তা আমি যদি তার 200 জুল দিই, তাহলে এই যে মোট প্রদত্ত শক্তি হিসেবে 200 জুল দিই, তাহলে সে আমাকে আরো বেশি দিবে না, সেটা হচ্ছে 59 × 2 দিবে, মানে 200 এর 79% দিবে। তো 200 এর
79%, অর্থাৎ 79/100, এটা থেকে আর একটু বেশি হবে। তো বেশি একটা নির্দিষ্ট কর্মদক্ষতা যন্ত্রে এই বেশি মোট ফলতা শক্তি দিলে সে আমার বেশি এটা কি বলে না আউটপুট দিবে, লব্য কার্যকর শক্তি দিবে। এটা খুবই কমন সেন্স, ঠিক আছে? তাহলে তুমি সূত্র থেকে বুঝতে পারো যে ইটা ইকুয়ালস টু কি লব্য কার্যকর শক্তি, মানে যেটা আউটপুট দিবে আর নিচে হচ্ছে মোট ফলতা শক্তি ইনটু 100%। এটা আপাতত না দিলে হয়, ঠিক আছে? খেয়াল করো ইটাটা কি, এটা হচ্ছে কর্মদক্ষতা। এখন তুমি খেয়াল করো, তুমি যদি লব্য কার্যকর শক্তি কোণাগুণি গুণ করো তাহলে ইটা ইনটু প্রদত্ত শক্তি, তাই না? প্রদত্ত শক্তি। এখন গেল প্রদত্ত শক্তি বেশি দিলে লব্য কার্যকর শক্তি বেশি যাবে, আবার এটা বাদ কর্মদক্ষতা বাড়লে লব্য কার্যকর শক্তি বেড়ে যাবে। এটা বাদ এই দুইটা জিনিসের সাথে কি সমানুপাতিক নিয়ে খেয়াল করো, সমানুপাতিক সম্পর্ক না, দুইটা জিনিস বাড়লেই লব্য কার্যকর শক্তি বাড়বে, এটা বলতে পারো, ঠিক আছে? অর্থাৎ এখানে বলতে চাচ্ছি যে এখানে মোট প্রদত্ত শক্তির উপর নির্ভর করে এটা না বলে কর্মদক্ষতার উপর নির্ভর করলে বলতে পারো। কারণ এই যে দেখা যাচ্ছে জিনিসটা সমানুপাতিক, কর্মদক্ষতা ও প্রদত্ত শক্তির সাথে সমানুপাতিক সম্পর্ক কার সাথে? লব্য কার্যকর শক্তির সাথে। এই জন্য আমরা বলতে পারি যে দুইটা বাড়লে লব্য কার্যকর শক্তিও বাড়বে। মোটের কর্মদক্ষতা 76% বলতে বুঝাই কি? এটা তো কমন সেন্স, তাই না? মোটের কর্মদক্ষতা 76% বুঝাই যে আমি তারা যে পরিমাণ শক্তি দিব তার 76% সে আমাকে আউটপুট দিবে, মানে ইনপুট যতটুকু দিব তার 76% সে আমারে আউটপুট দিবে। অর্থাৎ আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে 100 জুল দিলে 100 জুল দিলে সে আমাকে 76 জুল পরিমাণ কাজ আউটপুট দিবে, এটাই আর কিছু না। এরপর আমাদের শেষ প্রশ্ন বলতে কর্মদক্ষতাকে শতকরা প্রকাশ করা হয় কেন? কর্মদক্ষতাকে শতকরা প্রকাশ করা হয় কেন, তুমি প্রথমে এটা সূত্রটা লিখে দিবা। এরপর বলবো যে হ্যাঁ, কর্মদক্ষতাকে শতকরা প্রকাশ করা হয় কারণ আমরা এটা সহজেই এই যে মোট প্রদত্ত শক্তির কত পার্সেন্টেজ আমি লব্য কার্যকর শক্তি হিসেবে পাইতেছি এটা আমি সহজে বুঝে যাই, তাই না? এই যে 76% মানে বুঝে কি? এটা যে আমি 76% দিয়ে এটা ধরো কর্মদক্ষতা 76%, এটাকে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করার মাধ্যমে আমি কি বুঝছি যে আমি মোট প্রদত্ত শক্তি আছে না সেটা কত দিছি জানি না, তবে যতই দিছি তার 76% আমি হচ্ছে আউটপুট পাইছি। কি বলছি মানে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা সহজ হয়েছে, যেটা যায় আমি ইনপুট আছে না, ইনপুট কত দিছি জানি না, কিন্তু আমি যদি কর্মদক্ষতাটা জানি পার্সেন্টেজ হিসাবে, তাহলে আমি বলতে পারি তার এই যে এত পার্সেন্টেজ আমি হচ্ছে আউটপুটটা পাইছি। এটা আমি সহজে ক্যালকুলেট করে ফেলতে পারবো। এখন আমার মোট প্রদত্ত শক্তি যত হোক তার 76% সহজে আমি বলতে পারবো যে আউটপুটটা কত পাইছি আমি। কথাই বুঝছি, এটাই বলে দিবা। সূত্রটা বলে লিখে দিবা, আউটপুট ডিভাইড বাই ইনপুট বলতে পারো, বা লব্য কার্যকর শক্তি ডিভাইড বাই মোট প্রদত্ত শক্তি ইনটু পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করার কারণে আমি সহজে বলতে পারি যে মোট প্রদত্ত শক্তির কত শতাংশ আমার আউটপুট হিসেবে পাইছি, এটা বলে দিলে হয়ে গেল, ঠিক আছে? আমি আশা করি বুঝতে পারছি সবকিছু। তোমার দায়িত্ব হচ্ছে তুমি যা সুন্দর করে লিখে দিবা ভাইয়া, তোমার কিন্তু সুন্দর করে কবে একদম ওই যে সুন্দর করে লিখে দিই না বইয়ের ভাষায়, ভাই তোমার মুখে বলছি। তোমার দায়িত্ব হচ্ছে জিনিসগুলোকে একটু সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করা, একটু টেকনিক জানলে হয়ে যাবে। এই যে যেমন কি এখানে প্রথমে বায়োমাসকে অবাঞ্ছিত শক্তির উৎস বলা হয় কেন? এটা ক্ষতে যায়, খবা সংক্ষিপ্ত প্রশ্ন করা যায়, সেগুলো তো খবা সংক্ষিপ্ত প্রশ্ন। এটা বলা হয় কেন? তুমি প্রথমে নবায়নযোগ্য শক্তির সংজ্ঞাটা দিতে হবে, তোমার একটু ভাড়াইতে হবে না, এগুলো এই আনসারগুলো এক কথায় দিয়ে যায়। তো তোমাকে একটু যদি 2 লাইন করতে হবে, তুমি প্রথমে এটা বলে দিবা, এরপর এবার বায়োমাস কি সেটা বলে দিবা, কেন নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়, কারণ শেষ হয়ে যায় না। একটু মানে তুমি বড় করে লেখার চেষ্টা করবে, আর একটু চিন্তা করলে সুন্দর করে মোটামুটি লিখে দিতে পারবো। তবে মেইন ইনফরমেশনটা কখনোই মিস করবে না জেনে আন্দাজে লিখতে গেলে তো আওয়ালে যাবা, তাই না? মেইন যে ইনফরমেশনটা আছে না সেটা তুমি যদি জানো, তুমি একটু মোটামুটি 2 লাইন লিখতে পারবাই কোনোভাবে, ঠিক আছে? যে কোনোভাবে। আমি আশা করবো যেতে পারছি, এবং তোমার ভালো লাগছে। তো এতটুকুই। আল্লাহ হাফেজ। কেমন? দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।